জানবো কে আছে আমাদের সাথে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম এমিলি। ওকে, আপনার এখন আনুমানিক বয়স কত? 18 বছর। ওকে, বাড়ি কোথায় আপনার? জন্ম জেলা কোথায়? জন্ম হচ্ছে গাজীপুরে। গাজীপুরে থাকছেন এখন? হ্যাঁ, এখন গাজীপুরেই থাকছি। আচ্ছা, আর কি করছেন? পড়াশোনা বা? হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। পড়াশোনা করছেন। ওকে, আমরা আবার ছোটবেলা থেকে শুরু করি। আচ্ছা, আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। কোম্পানিটা ছিল একটা ছাতার মিল। তো ওই ছাতার মিলটা একসময় বন্ধ হয়ে যায়। তো আমরা ওখানে থেকে যাই। বাবার আসলে ওনাকে দেখাশোনার ব্যাপারে এটা আর কি ওনাকে রেখে দেয়। উনি ম্যানেজার পোস্টে ছিল। যে সময়ের কথা বলছেন ওই সময়টা আপনার বয়স কত ছিল? 6 বছর, 5-6 বছর এরকম আনুমানিক হবে, আমার যতটুকু মনে আছে। তো আমরা 2 বোন ছিলাম, আমার বড় আপু আর আমি, আর আমার একটা ছোট্ট ভাই ছিল। সে মানে খুবই ছোট ছিল, 6 মাস বয়স ছিল তখন। আমরা একটা কোয়ার্টারে থাকতাম। আমার বাবা তখন ওখান থেকে টাকা পেত, বাট ওটা একটা জব ছিল না, জাস্ট শুধু এটা দেখাশোনার ব্যাপারে আমরা ওখানে থাকতাম কোয়ার্টারটাতে। আমার খুব ভালোই ছিল। আমার বাবা ওখানে প্রায় 30টার মতো গরু ছিল, পুকুরে মাছ চাষ করত, তারপর ভেড়া, ছাগল, এরকম অনেক কিছুই ছিল, যেগুলো মিলিয়ে আমরা খুব ভালোই ছিলাম। মানে একদিক থেকে বলতে গেলে খুব সচ্ছল ছিলাম। তো ওনার সেই মেলটার মধ্যে ছিল প্রায় কোটি কোটি টাকার যন্ত্রাংশ ছিল ওইটার ভিতরে। তো সেটা বিক্রির জন্য কথা হয়েছিল। তো আমার নানাকে সেখানে, মানে আমার আম্মুর আপন চাচা, ছোট চাচা, তিনি গাজীপুর চেয়ারম্যান ছিলেন ওই সময়টায়। তো ওনাকে দেখানো হয়, মানে অফিসটার ভিতরে দেখানো হয় যে এখানে কি কি আছে। তো উনি এক প্রকার লোভে পড়ে যে ওখান থেকে এই যন্ত্রাংশগুলো ডাকাতি করা হবে এবং কি দরকার পড়লে আমার বাবাকে যদি মেরে ফেলতে হয় তাও সেটা তারা। কথাগুলো কে বললো? এইগুলো আমার মানে নানা বললো, আমার আম্মুর আপন চাচা যে সে বললো। আমার নানার এরকম একটা প্ল্যান করে। তো তারা অনেকেই, তো দেখা যায় যে আজকে রাতে ডাকাতি হবে। তো সেটা কোনোভাবে আমার আম্মু জেনে ফেলে, যে কোনোভাবে, ওই আমার মনে নেই কিভাবে জেনেছিল, বাট সে কোনোভাবে জেনে ফেলে। তো আমার বাবাকে জানায়। তো আমার বাবা খুবই সৎ লোক ছিলেন। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে ইট ছিল, ওই ইট দিয়ে যে আমাদের জায়গা রাখা হয়েছিল সে জায়গায় সে 5 তলা ফাউন্ডেশন করে বাড়ি করতে পারতো, যদি ওনার ওরকম মনোবাসনা থাকতো। তারপর আমরা ওই দিন রাতে দেখা গেল আমরা 3 ভাই বোন বাথরুমেই ছিলাম। ওনারা বাহির থেকে আমাদের আটকে রেখেছিল বাসায়। আমার নানারা যে যারা ডাকাতি করতে এসেছিল। আপনার কয় ভাই বোন তখন? আমরা তখন 2 বোন 1 ভাই, তখন ক্লাস 1 এ পড়ি, আমার খেয়াল নেই তখন। দেখা গেল তো আমার আব্বু দেখলো যে অস্ত্র শস্ত্র আছে, মানে আমাদের আক্রমণ এরকম একটা কিছু করা যায়। তো আব্বুকে বাইরে বের হতে বললো। তো আমার আম্মু বললো যে না, আমার আব্বুকে বের হতে দিল না ঘর থেকে। তো তারা এক প্রকার আটকে রেখেছিল, ঘরের ভিতর ধরা যায়। তো তারা ওই ট্রাক দিয়ে সেই মালগুলো বাইরে বের করে নেয়। সকাল হয়, আমাদের যে মালপত্র আছে ওইগুলো নিয়ে ওর নানার বাড়িতে চলে যাই। তো আমরা পুলিশ আসে। আমার আব্বু যেহেতু দায়িত্বে ছিল, তো পুলিশের কথা হচ্ছে যে এই সবকিছুর পিছনে আমার বাবাও তাদের সাথে হাত আছে। তো পুলিশ নিয়ে যায়, আমার বাবা প্রায় 17 দিন জেলে থাকে। তো আমার আম্মু তখন কি করবে? আর একটা কথা বলে রাখি যে আমার আম্মু পড়াশোনা করেনি, তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে। তো দৌড়াদৌড়ি করেও কোনো ফল পায় না সে। আর ওই সময় এই মালিক ছিল দেশের বাহিরে, তাকে ইনফর্ম করা হয়েছিল, বাট সে তখন আসতে পারেনি। তো উনি 17 দিন পরেই আসে, সবকিছু মানে এগুলো মিটায়। উনি এসে আপনার বাবাকে ছাড়ায়? হ্যাঁ, উনি এসে আমার বাবাকে 17 দিন পর ছাড়ানো হয়। পরে তদন্ত করে দেখা হয় যে না, আমার বাবা সেখানে ছিল না। তারপর আমরা যখন নানি বাড়িতে থাকি, আমাদের যে গরু ছিল, তো ওই গরুগুলো আমার নানাকে দেয়া হয় বিক্রি করার জন্য। সেটা আমার বাবা জেলখানা থেকে বলে দেয় আমার আম্মুকে। তো উনি কি করে, প্রায় 10-12টা গরু বিক্রি করে এনে আমার মাকে 70,000 টাকা দেয়। আমার মনে আছে যে 70,000 টাকাই দিয়েছিল। গরুগুলো কে বিক্রি করলো? আমার আপন নানা, তাকে দেয় বিক্রি করার জন্য। কারণ তখন রাখার মতো জায়গা ছিল না, আমরা কোয়ার্টারে থাকতাম, অনেক বড় জায়গা ছিল। আব্বু বলে 2টা গরু রেখে বাকিগুলো বিক্রি করে দিতে। তো 12টা গরুর মতো বিক্রি করা, বাট উনি মাত্র 70,000 টাকা আম্মুর হাতে এনে দেয়। দেওয়ার পর কিভাবে এরকম দৌড়দৌড়ি করতে করতে আমার আম্মু প্রায় অনেকগুলো টাকাই ভেঙে ফেলে ওখান থেকে। তো আমার আব্বু বলে যে আমি 12টা গরু 70,000 টাকা কি করে বিক্রি করা হয়? তো ওখানে দেখা যায় যে আমার নানাও আমার আম্মুর সাথে চিটিং করে এক প্রকার। আমরা তখন নানা বাড়িতেই আছি, একটা রুম দেওয়া হয়েছে, আমরা ওখানে ওই মিলে যখন আমরা কোয়ার্টারে থাকতাম, ওই সময় আমার বাবা 8 কাঠা জায়গা রেখেছিল গাজীপুরে, কোনো ঘর বাড়ি ছিল না। তো ওই সময় বাবা জেলখানা থেকে আসে, এর মধ্যে জেলখানা থেকে ছোটানোর জন্য আমার আম্মু অনেক জায়গায় ছোটাছুটি করে, আমার নানাদের কাছে যায়, যেহেতু আমার নানারা চেয়ারম্যান, কিন্তু কোনো হেল্প পায় না। তো এক সময় ওই মালিক এসে বাবাকে ছুটি নিয়ে আসে। আমার বাবা এখন কি করবে? তো আমাদের তো একটা জায়গা দরকার থাকার জন্য। তো আমার বাবা একটা টিনের ঘর করে, যাতে করে কোনো রকমে থাকা যায়। একটা
একটা অংশে বাড়িটা করা হলো 3টা রুম করে। তো এর মাঝখানে আর 1 বছর পড়াশোনা হয়নি। আমি প্রতিদিন আমার আম্মুর পায়ে ধরে কান্নাকাটি করতাম যে আম্মু আমি স্কুলে যাব, আমি পড়াশোনা করব। মানে ছোটবেলা থেকে আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। পড়াশোনায় আমার খেলাধুলা, কোথাও বসে আছি একটা বই নিয়ে বসে আছি, কোথাও বসে আছি একটা খাতা নিয়ে লিখছি কিছু একটা। তো আমার আম্মু বলতো যে এখন তো তোমাকে ভর্তি করানো পসিবল না, তো তোমাকে সামনের বছর ভর্তি করিয়ে দেবো। তো ওখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় আমাকে। আমি 1 পড়েছিলাম, বাট আমাকে আবার 1-ই ভর্তি করানো হয়। তো অনেক কষ্টে যাচ্ছিল তখনকার দিনগুলো। আমার বাবার কোনো জব নেই, তিনি পুরোপুরি বসা। আমি ফার্স্ট টাইম দেখেছিলাম যে আমার বাবা চাকরির জন্য একজনের হাত ধরে কান্না করছে। তো তখন আমার আম্মু দেখা যাচ্ছে কি আমার আম্মুর মামিদের সাথে সমিতি করতো, ওখান থেকে কিছু টাকা আনতো, আয়না সংসারে আর কি দিত। তো দেখা যেত একটা সময় আমার বাবার একটা জব, একটা গার্মেন্টস এর জব হয়। যদি আমাদের 10 টাকা প্রয়োজন হচ্ছে, সেখানে আমরা 1 টাকা পাচ্ছি আমার বাবার কাছ থেকে। তো ওইটা ফুলফিল করতে গিয়ে দেখা যাচ্ছে আমার আম্মুর ধার দেনা এরকম করতে হচ্ছে। তো মানে খুবই কষ্ট দিন যাচ্ছিল আর কি বলা যায়। তো আমি প্রাইমারি স্কুল খুব ভালোভাবে শেষ হয়, একটু দুষ্টামিও করতাম, দুষ্টামির জন্য টিচাররা বলতো সেরা ছিলাম দুষ্টামির জন্য। হাই স্কুলে ভর্তি হয়। তো হাই স্কুলের জীবনটাও খুব কষ্ট ওভাবেই চলছিল। তো এদিকে বলা যায় যে আমার নানা বাড়ি খুব বিত্তবান। একটা কথা বলে, আমার আব্বু আম্মু লাভ ম্যারিড করেছিল। আমার আব্বু ওই বাসায় লজিং টিচার ছিল, তো ওখান থেকে তাদের সম্পর্ক হয়। হওয়ার পর আমি যতটুকু শুনেছি এটা আমার আম্মুর মুখ থেকে, আমি হাই স্কুল লাইফে যখন ক্লাস 8-এ পড়ি, তো আমার যে বড় আপু সে দেখতে খুবই সুন্দর, পড়াশোনার প্রতি অতটা সে মানে ওনার পড়াশোনা করতে ভালোই লাগতো। আপন বোন? হ্যাঁ, আমার বড় আপু। আমরা ফ্রেন্ডই ছিলাম। ওর কথাগুলো সারাদিনের কি করতো ওগুলো আমাকে বলতো, আমি সারাদিনে কি করতাম ওগুলো আমি বলতাম ওকে। ও খুব রিলেশন করতো, বাট ওর একটু বুদ্ধিটা একটু কম। ধরা খেলে দেখা যাচ্ছে ওই ছেলের মোবাইলে আমার নাম দেওয়া, তো ওখানে যে বিচার বসতো বা বাবাকে কমপ্লেন করতো যদি ওই ছেলের গার্জিয়ান যে আপনার মেয়ের সাথে এরকম রিলেশন, তো দেখা যেত যে আমাকে ধরতো এসে। তখন আমি তো ছোট। আপনার নাম দেওয়া কিভাবে? মানে ওই ফোনে সেভ করে আমার নাম দিয়ে। আপনার বোন কি বলতো তার নামই আপনার নামটা? হ্যাঁ, বলে রাখতো, জানতো যে সেটা আমার নামই, বাট তার বলে রাখতো যাতে করে যে কমপ্লেন করলো তখন আমাকে নিয়ে যেত ওনাদের সামনে। তখন আমি বলতাম আমি তো ফোনই চালাতে পারি না, আমি ওনার সাথে কি করে কথা বলবো। দেখা যেত মায়েরও খেতো প্রচুর, আমার আম্মু প্রচুর মারতো, বকাবকি করতো আমার আম্মু। তো একটা সময় ও যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তো একটা ছেলের সাথে আবার রিলেশন হয়। আপনি তখন কোন ক্লাসে পড়তেন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। এরকম একটা রিলেশনে জড়ায়, বাট সবই দুষ্টমি। কয়েকদিন একটা মানে রিলেশন থাকলো, তারপর এটা শেষ করে দেয় আরেকটা রিলেশন, এরকম দেখা যাচ্ছে। খুব সুন্দর ছিল, তো ছেলেটা ওর প্রতি একটু ইন্টারেস্ট ছিল। ও প্রায় টোটালি 5 বছর চুরি করে ফোন চালাইছে, সেটা আমি শুধু জানতাম, আর কেউ জানতো না ফ্যামিলি মেম্বার। বড় বোন প্রেম করতে এবং আপনি তাকে সব রকম সাপোর্ট দিতেন? হ্যাঁ, সব রকম সাপোর্ট দিতে। এরকম দেখা গেছে এক সময় যে ও বলতো যে আমার খুব ক্ষুধা পেয়েছে, যার সাথে রিলেশন ছিল, তো সে মিষ্টি কিনে পাঠাতো, ছোট ছোট খুবই মজার ছিল, সেটা ও খুব লাইক করতো। তো অনেকগুলো করে পাঠাতো, তো এতগুলো তো খাওয়া পসিবল না। আপনি ভাগ নিতেন সেখান থেকে? হ্যাঁ, খাওয়ার পরও থেকে যেত। তো এখন তো আম্মুর টের পেয়ে যাবে, কি করবো, এগুলো তো বাসায় রাখা যাবে না। তো একসময় দেখা যেত আমরা ওগুলো ডিলার দিয়ে বাইরে ফেলে দিতাম। তো এরকম করে প্রায় হতো। তো আরেকদিন এরকম হলো, বাট আমি ভুল করে কি করলাম, ওই দিন আম্মু চলে আসার পর তাড়াতাড়ি করে আমাদের যে বইয়ের বাক্সটা ছিল ওটার ভিতরে ঢুকিয়ে ফেলি। হ্যাঁ, মিষ্টিগুলো ঢুকিয়ে ফেলে। তো আমার পরের দিন মনে হয় যে আমি তো এরকম একটা মিষ্টি রেখেছিলাম, বাট ওটি কি এখনো ভালো আছে? তো যাওয়ার পর দেখি না, ভালোই আছে, এখনো নষ্ট হয়নি মিষ্টিগুলো। তো এমনও দেখা গেছে খুব মজার বিষয় যে 2-3 জন একসাথে ফোন দিচ্ছে, তো ও একজনের সাথে কথা বলতে পারছে না, আমাকে মাঝে মাঝে দিয়ে দিচ্ছে। বিষয়টা আপনি এনজয় করতেন? হ্যাঁ, আমাকে অনেকে আপু আপু ছোট আপু বলে আমাকে সম্বোধন করতো, অনেক মজা করা হতো। তো এর বিনিময়ে ও আমাকে ইয়েও করতো, খাওয়াতো, যাতে আমি এটা না বলি বাবা মাকে। তো মাঝে মাঝে দেখা যেত ঝগড়া হলে বলে দিতাম। ঝগড়া হলে যখন বলে দিতাম তখন আমাদের মধ্যে খুবই প্রচুর ঝগড়া হতো। এরকম দেখা গেছে প্রায় 6 মাসে আমরা কথা বলিনি। তো আপনি যখন বলে দিতেন তখন আপনার বাবা মা কি ধরনের ব্যবস্থা নিতেন? প্রচুর মার দিত ওকে, যেভাবে মানে কষ্ট হলো দিন কাটছে, হয়তো একবেলা ভালো মতো খেতে পারতাম না, বাট আমাদের আনন্দ আমরা খুঁজে নিতাম। ওই দিনগুলো এখনো মনে পড়ে, 2 বোনের খুনসুটি, বাবা মায়ের বকাঝকা, বাট সব মিলে যখন একসাথে ঘুমোতে যেতাম, আমার আম্মু আমাদের এত পরিমাণ আদর করতো যে আমাদের সেপারেট রুমে দিত না, তিনি আমাদের একসাথে নিয়েই ঘুমাবেন। তো এক সময় যে বলেছিলাম যে একটা ছেলের সাথে সে রিলেশনে জড়ায় ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে, যখন আম্মু খুব বকাঝকা করে, একদিন ফোন ধরা পড়ে, ও ফোন 5 বছর ইউজ করে, বাট এক সময় ধরা পড়ে যায়। তো আমিও বকাঝকা খাই, তো একসময় কি করে বাসা থেকে চলে যায়, এটা আমিও জানতাম না। ও বাসা থেকে চলে যায়, সেদিন রাতে আর বাসায় ফিরে না। তখন আম্মু তখন বাসায় ছিল না, আম্মুকে ইনফর্ম করা হয়, বাবা ইনফর্ম করে। তো বাবা ইনফর্ম করার পর তো ওকে খুঁজাখুঁজি করা হয় অনেক জায়গায়। যে ফোনটা উনি ইউজ করতো সেটা নাম্বার তো আপনি জানতেন? হ্যাঁ,
ফোন অফ। আচ্ছা ফোন অফ, তো সব আমরা কোনোভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আচ্ছা। তো আমার খালা বাড়িতে নানা বাড়িতে খোঁজাখুঁজি করতো, ও আবার নানা বাড়িতে বেশি থাকতো, খুব আদরের ছিল। যখন নাকি ও হয়েছিল অনেকদিন আমার নানা বাড়িতে আমার ছোট খালার কাছে ছিল, আমার আম্মুর অপারেশন হয়েছিল, ওখানেই বেশিরভাগ বড় হয়, আমার নানাই বড় করেছিল। তো সবাই ভাবেছে বোধহয় নানা বাড়িতে রাগ করে চলে গেছে, বাট না, সে ওখানে যায়নি। পরবর্তীতে 3 দিন পর খবর আসে, আমার আম্মুর ফোনে ফোন আসে যে ওই যে ছেলের সাথে গিয়েছে সেই ছেলে বাবা ফোন করে, বলে যে আপনার মেয়ে তো আমার বাসায়, তোকে তো একটু আসতে হবে। আম্মু পাগলের মতো ছুটে যায়, যেহেতু বড় মেয়ে খুব আদরের, যেমন বকাচকা করতো তেমন খুব আদরও করতো ওকে, কিন্তু আমাকে বেশি সাপোর্ট করতো। একটাই কারণ, তা হচ্ছে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, ও ভালো ছিল না। ও প্রত্যেক বছর দেখা গেছে, হাই স্কুলটা আমার নানার স্কুল ছিল, প্রত্যেক বছর ও ফেল করতো, ওকে উঠিয়ে দেওয়া হতো। 6এও ফেল করছে, 7 উঠাইছে, 7এও ফেল করছে, 8 উঠাইছে, এরকম নিজেদের স্কুল বলে উঠাতে পারতো, মানে প্রত্যেক বছর ফেল করছে। তারপর ওনার বাবা ফোন করার পর আমার আম্মু যায়, দেখে যে ও ওখানে আছে, তো ওনারা একটা কথাবার্তায় আসে। কথাবার্তা হয় যে 3 মাস পর তাদের বিয়ে দেওয়া হবে। তো আমার আপু হঠাৎ করে টোটালি ছেলেটার প্রতি পাগল হয়ে যায়, এক প্রকার বলা যায় পাগলই হয়ে গেছে। মানে পাগল না হলে তো বের হতো না। হ্যাঁ সেটাই, পাগল হয়ে গেছে। যে ফ্যামিলি কি মানে সমঝোতায় চলে আসে। হ্যাঁ, যেহেতু ছেলে কিছু করে না, তো তার জন্য আমাদের 3 মাস সময় লাগবে। 3 মাস পর আমরাও একটু গুছে, আপনারা একটু গুছান, ফ্যামিলি ভাবে তাদের পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হবে। কি করতে, পড়াশোনা করতে? হ্যাঁ, ছিল সেম ইয়ার, একই কলেজে পড়ে, একই কলেজে তারা উত্তরাতে পড়তো, কলেজ থেকেই তাদের পরিচয়। হ্যাঁ, তো এর ফাঁকে কিন্তু আরো ছেলেদের সাথে রিলেশন আছে, কিন্তু ওর মধ্যে জাস্ট এই ছেলেটার জন্য ও টোটালি পাগল হয়ে যায়। তো এক সময় দেখা যায় যে 3 মাস সময় নেয়, বাসায় নিয়ে আসে ওকে, তো পড়াশোনা করা হচ্ছে। বাট ওদের একটা ছিল, 3 মাস সময় নেওয়া হয়েছে, বাট তোমরা কখনো কন্ট্যাক্ট করতে পারবে না, কোনো ধরনের যোগাযোগ থাকবে না, কোনো ধরনের যোগাযোগ থাকবে না। বাট তারা লুকিয়ে লুকিয়ে কন্ট্যাক্ট করতো, এক কঠিন শাস্তি। তো এক সময় দেখা গেল কি, একদিন আমরা একটা অনুষ্ঠানে যাই, বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত ছিল। তো অনুষ্ঠানে আমার আপুর ঝগড়া হয়, যেমন সবসময় ঝগড়া হতো। আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে আপুর ঝগড়া হয়। তো ওই সাজিয়ে নিয়ে আর কি ঝগড়া হয়। তো আমাকে সাজিয়ে দিচ্ছে, সাজটা আমার পছন্দ হয় না, তো এরকম এক কথা দুই কথা ভালো ঝগড়াই হয়। তো আমাদের দাওয়াতে যেতে লেট হয়ে যায়, তো আমরা সবার লাস্টে যাই। আসার পর আম্মু আর কি একটু বাহির হয়ে নানি বাড়িতে যায়, কিছু দরকার ছিল তার জন্য। কিন্তু আপু হঠাৎ করে কি করে, ওই ভাইয়ের সাথে ঘুরতে যায়। মানে বিয়ে বাড়িতে গেলেন আপনারা, আপনার আপু ওই ছেলেটার সাথে ঘুরতে চলে গেল। হ্যাঁ, বাট আমরা বাসায় আম্মু নেই। আম্মু যাওয়ার সময় বলে গেছে রান্না করার জন্য আমার আপুকে। আমার আপু আবার ছোটবেলা থেকে কাজকর্ম খুবই দক্ষতার, মানে ও 1 ঘন্টার মধ্যে কাজ টাজ করে রুম টুম গুছিয়ে খুব সুন্দর করে ফেলবে, পরিপাটি। বাট পড়াশোনার দিকে নেই। আর আরেক দিকে হচ্ছে আমি কাজ টাজ পছন্দ করি না, আমি পড়াশোনা ছাড়া ভালো লাগে। হ্যাঁ, তো একসময় ও আসে সন্ধ্যার দিকে, প্রায় আজান দিয়েছে, তখন ও দৌড়া আসতেছে, আমি জানলা দিয়ে দেখছি। তো ঘন্টা 2 আগে যেহেতু ঝগড়া হয়েছে, আমি কথা না বলার কারণে তো আসে, ওই ছেলেটাও আসে বাসায়। আসার পর তো বলতেছে যে কি ব্যাপার, তো আপু আবার বলে এসেছে আজকে বোধহয় এমিলি হয়তো আম্মুকে ইনফর্ম করতে পারে যে আমরা ঘুরতে গিয়েছিলাম, বাট আমাদের তো নিষেধ দেখা করা। তো যেহেতু এই কথা বলে, তো ভাইয়াও সাথে আসে, এসে আমাকে আস্ক করে তুমি নাকি আম্মুর কাছে বিচার দিবা যে আমরা ঘুরতে গেছি। আমাকে দিবই তো, আমার কথা এরকমই ছিল, আপনাদের তো নিষেধ আছে ঘুরতে যাওয়া, বাট আপনারা কেন ঘুরতে গেলেন, আমি 100 বার দিব। তখন আমি তো এটি পড়ি, তো ব্ল্যাকমেইল করছেন আর কি। হ্যাঁ, আমি জেদি ছিলাম খুব। তো ও খুব মানে রাগে শেষ, ও রান্না বান্না করছে, তো লাকড়ি চুলা রান্না বান্না করে ঘেমে টেমে একদম শেষ। ওই ভাইয়াও রাগ করে চলে গেছে। তো এক সময় দেখা গেল সন্ধ্যার পর আমি পড়তে বসেছি, খাটে পড়তে বসি, টেবিল কেন জানি পড়তে ইচ্ছা করে না, অনেকের অভ্যাস থাকে এরকম। বাট দেখা গেল কি আমার আপু ওখানে এসে শুয়ে পড়েছে, এন্ড ও টোটালি বইয়ের উপর পা রেখেছে। এরকম একটা ইচ্ছাকৃত, যাতে করে একটা ঝগড়া করা যায়। তো ওর যে একটা প্ল্যান ছিল সেটা আমি বুঝতে পারিনি, পরবর্তীতে আমি সেটা জানতে পারি। প্ল্যানটা ছিল এরকম, যদি তোমার বাসা থেকে বের হতে হয় তাহলে তুমি ওকে উচিত শিক্ষা দিয়ে বের হবা, মানে আমার ভাইয়া সেটা শিখিয়ে দেয়। ও পরে আমি বলছি আচ্ছা পুরো তুই কি করছিস, তুই বইয়ের উপর পা রেখেছিস কেন, পাটা সরে রাখ। পরে বল তুই সরে বসতে পারিস না। বললাম এটা কেমন কথা, তুই তো জানিস যে আমি এখানে বসে পড়ি, তো তুই কেন এখানে পা রাখছিস। তো এক কথা দুই কথা তো অনেক ঝগড়া হলো, প্রায় ও খুব ইচ্ছা করে মানে গায়ে পড়ে ঝগড়া, যাকে বলো গায়ে পড়ে ঝগড়াটা করতে যাচ্ছিল। জানতাম না কেন যে ও ঝগড়াটা করলো। তো হঠাৎ করে আমার 2 গালে 2টা করে 4টা চড় মারে। ফার্স্ট টাইম আমার আপু আমার গায়ে হাত তোলে, এর আগে কোনো দিনও আমার আপু আমার গায়ে হাত তুলেনি। ঝগড়া হয়েছে বাট হাত তোলেনি কখনো, না কখনো মারামারি হয়নি। তো ওই সময় আমাকে 2 গালে 2টা করে 4টা চড় মারে, আমার মনে আছে স্পষ্ট। তো আমি গালে হাত দিয়ে বলছি যে আপু তুই আমাকে মারলি, তুই আমাকে মারতে পারলি, ঠিক এভাবেই কথাগুলো বলছিলাম ওই সময়টাতে। তো আপু বলছে তোকে মারছি, তোকে তো মেরে ফেলবো, বলে আমার গলা টিপে ধরে ওই সময়টাতে। তো বাট বাসায় কেউ নেই, রুমেও কেউ নেই, আমার ছোট্ট ভাইটা আছে। তো তো কান্না করছে, আমিও কিছু বলতে পারছি না, ছাড়াতেও পারছি না, বাট ও আমাকে মেরেই ফেলবে। সিরিয়াস পর্যায়ে, হ্যাঁ সিরিয়াস পর্যায়ে খুবই। আচ্ছা প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে।
তো এমিলি, যেখানে এসে ঠিক গল্পটা আমরা বিরতি নিয়েছিলাম সেই পর্যায়ে ওর বোন ওর গায়ে হাত তোলে এবং একটা পর্যায়ে ওর গলা টিপে ধরে। হ্যাঁ এমিলি, তারপর? তারপর যেহেতু গলা টিপে ধরা, তো আমার রুমে কেউ ছিল না, তো আমিও ছোড়াতে পারছিলাম না। একসময় আমি মানে ছোটানোর জন্য আমি ওকে একটা লাঠি দিই। আচ্ছা। তো আমাকে তখন ছেড়ে দেয়। আমি তখন জোরে চিৎকার করি, আশেপাশে বাড়ি থেকে মানুষগুলো চলে আসে। তো সে আমাকে টোটালি মেরেই যাচ্ছে। তারপর ঝাড়ু নিল, ঝাড়ু নিয়ে পেটাতে শুরু করলো। তো আমি যেহেতু বড় পোতা, আমি ওকে শুধু মুখেই বলছিলাম, বাট আমি গায়ে হাত তুলিনি। আমার যতটুকু মনে হচ্ছে লাঠিটা দেওয়া পর্যন্তই ছিল। ওনারা আটকাচ্ছে, তারপরও চিলাচিলি করছে, এরকম করছে, অনেক মানুষজন জড়ো হয়ে যায়। তো এক সময় দেখা যায় যে আমার আম্মুকে ওই ফোন করে বলে যে তোমার মেয়েকে কিছু বলবা, নাহলে আমি গলায় ফাঁস দেব। আম্মু আসে, এসে দেখে যে আমি দরজার কাছে বসে আছি, বসে কান্না করছি, বাট কথা বলতে পারছি না, এত পরিমাণে মেরেছে আমাকে। টোটালি ওই সময়টা তো আমার গায়ে জ্বর এসে যায়। তো আম্মু আসার পর আমাকে বকাঝকা করছে। তো তখন আমার ছোট ভাই, ও আধো কথা বলতে পারে, তখন ও বলছে যে বড় আপু ছোট আপুকে মেরেছে, গলা টিপে ধরেছে। তখন ওকে জিজ্ঞাসা করা হলো কেন মেরেছে, তখন আমি বললাম যে ছেলের সাথে দেখা করতে গেছে, সেটা আমি বলে দিব তোমাকে, এর জন্য আমাকে মেরেছে। তো আম্মু বলে যে আজকে ওই ছেলেটার জন্য আমার মেয়েকে এইভাবে মারলো, আজকে যদি ও চিৎকার না দিলে হয়তো আমি মেরেও ফেলতো আমার এই মেয়েকে। তো এতই যখন পাগল হলো, তাহলে এই মেয়েকে আমি আমার ঘরে রাখবো না। আম্মু ফোন করে ওই ছেলের বাবাকে আসার জন্য। ওই দিন রাতেই তারা আসে। ছেলে বাসায় ঢুকলো না, বাট বাসায় বাইরে থাকলো, কিন্তু ছেলে বাবা ঢুকলো। আমার আম্মু বলছে যে মেয়ে একটা ছেলের জন্য আজকে তার নিজের আপন বোন কিভাবে মারতে পারে, দ্বিতীয় দিন যদি আমি বাসায় না থাকি তো ও তো খুনও করে ফেলতে পারে। তো আপনি ওকে নিয়ে যান, আমি মেয়েকে আমার বাসায় রাখবো না। কিন্তু ওই সময়টাতে আমার বাবা বাড়িতে নেই। আমার বাবা তখন গ্রামের বাড়িতে কাছে জায়গা বিক্রি করার একটা বিষয়ে আমার আপুকে জিজ্ঞাসা করে যে তুমি কি যাবা। তখন আমার আপু আমার আম্মুর নাম ধরে বলে এভাবে যে আমি লিপি বেগমের বাসায় থাকবো না। আমার আম্মু খুব কষ্ট পায় যে ওনারা নিয়ে যায়। বাসা খুব বেশি দূরে না, মাত্র 15 মিনিটের রাস্তা। তো দেখা গেল রাতে 2:30টার দিকে আবার আসলো তারা। আমার আপুকে এভাবে বুঝালো যে তুমি থাকো বাসায়, তোমাকে সকালবেলা 5টা মানুষে নিয়ে এসে বিয়ে পড়িয়ে তারপর নিয়ে যাবো। তো আমার আপু রাজি হয়। আর আমার আম্মু ভাবে যে আমার মেয়ে যাবে না। আপনার আম্মু ভাবছে সকালবেলা যখন মানুষজন আসবে আমার আপু না করে দেবে। কিন্তু সকালবেলা দেখা গেল নিজেই ঘরটর গুছাচ্ছে, ফ্রেন্ডের খবর দিয়ে দিয়েছে ও অলরেডি যে আজকে আমার বিয়ে, তো আয়। তখন আমার আম্মু নানি বাড়িতে যায়। ওই সময় তো আমার আম্মুর কাছে টাকা ছিল না। তখন আমার আম্মুর আর আমার মামিরা আর আমার খালারা আসে। আমার নানা 10,000 টাকা দেয়, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসে আমার আপুর। ওরাও যখন এন্ট্রি নেয়, তখন আমার আব্বু এন্ট্রি নেয়, বাসায় আসে। আমাদের জানা ছিল না সেদিন সে বাসায় আসবে। কিন্তু কেন আপনার মা আপনার বাবাকে কেন জানাতে চাচ্ছিল না? কারণ হয়তো আমার বাবা রাজি হবে না। আব্বু আম্মুর এরকম একটা সম্পর্ক চলে গিয়েছিল তারা, যে আমার আব্বু যদি জব করতো, যে টাকাটা সে 10 টাকা জায়গায় 1 টাকা দিত, তো এই নিয়ে তাদের মধ্যে একটা মনোমালিন্য হতো, আর তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। আব্বু তখন বলে যে তাদের বাড়ি কোথায়, বলে কুমিল্লা। এই কথা শুনে আব্বুর আরো মাথা নষ্ট, কুমিল্লায় মেয়ে বিয়ে দিবে না। তো আমার আম্মু কথা হচ্ছে তোমার মেয়ে তো চলে যেতে চায়, আজকে যদি তোমাকে মেয়েকে মেরে ফেলতো তখন তুমি কি বলবা। তখন আমার আব্বু টোটালি সবকে জানতে পারে। তো আমার আপুর তখন গায়ে হলুদ হচ্ছিল, ওই মুহূর্তে আমার আপুকে আমার আব্বু চুলে ধরে নিয়ে আসে। আপনার বোনকে আপনার বাবা চুলে ধরে নিয়ে আসে মারে, বাট অনেক মানুষ থাকার কারণে মারতে পারে না। তারা তাকে তখন আমার আব্বু রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। তারা বলছিল অনলি 1 লাখ টাকা কাবিন করবে। আপনার বাবা তো অলরেডি চলে গেছে, তার মেয়ের বিয়ে হচ্ছে, সে বাসায় নেই, খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু কাবিনে গিয়ে আটকে গেল। কাবিন তারা 10 লাখ টাকা দিবে না, তারা জাস্ট শুধু 1 লাখ টাকা দিবে। আমার মা বলছে না 10 লাখ টাকা কাবিন দিয়ে নিতে হবে। তো ওই মুহূর্তে আমার আপু ও বাসা থেকে উঠে গিয়ে সবার সামনে সে এসে বলে যে বিয়েটা আমি করছি, ওরা যদি আমাকে 1 টাকাও না দেয়, কাবিন 1 টাকাও দেয়, আমি চলে যাবো তাদের সাথেই। তো একটা সময় আমার মা তো খুব ভেঙে পড়ে, বিয়ে এক প্রকার হয়ে যায়। আমার আম্মু বলো না আজ থেকে ওই সবাই মরে গেছে, কেউ নেই। তো আমি তখন এত অসুস্থ, ওই অসুস্থতা উঠে আমি কান্না করছিলাম। তখন আমার বুকের ভেতরটা কেমন যেন শূন্য শূন্য লাগছিল। যাই হোক, ঝগড়া হোক, বোন তো ছিল, একসাথে থাকতাম। আমার আব্বু পরের দিন বাসায় আসে। তো আমার আপু ওই জায়গা থেকে একসময় দেখা যায় আমার শত্রু হয়ে যায়। আমার একসময় আমার আম্মুই যায় ইচ্ছা করে ওনাদের বাড়িতে। আম্মুকে সে খারাপ পড়াশোনা দিত যে তোমার মেয়ে এরকম ছেলেদের সাথে রিলেশন করবে না, ও যেসব করেছে ওইটা আমাকে জেনে দিচ্ছে। হ্যাঁ, যে দেখা যাচ্ছে ওর কলেজ ফ্রেন্ডরা আমার আম্মুকে ফোন করে খুবই ডিস্টার্ব করতো, ফোন করে বলতো যে এমিলিকে ফোনটা দেওয়ার জন্য। মানে ওনারা এরকম ভাবে বোঝাতো যে আমার সাথে ওনাদের কোনো রিলেশন আছে। মানে আমার আম্মু আমাকে সন্দেহ করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় আমার আম্মু আমার সাথে খুব খারাপ বিহেভ করছে, আমাকে খেতে দিচ্ছে না ঠিক মতো, খুব মারধর করছে, কথা বলছে না ঠিক মতো।
মানে কি বলবো, পড়াশোনাও করতেছি না। কৃষি শিক্ষা পরীক্ষা ছিল ওই দিন। আমার আম্মু আমার সামনে থেকে বই নিয়ে সব বাইরে ফেলে দেয়। তো আমাদের বাসায় কাজ করছিল যে রাজমিস্ত্রি, সে বলছিল যে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করে না, আর আপনার মেয়ে পড়াশোনা করে, আর সেখানে আপনি বইগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এক সময় আমি একটু মানে নীরব হয়ে যাই। এক সময় মানে আমি একা ফিল করি, তখন আমার খুব খারাপ লাগতো যে কেন এরকমটা হচ্ছে, আমি তো ওর কোনো ক্ষতি করিনি। একটা সময় দেখা যায় আমার বিয়ে ঠিক করে ফেলে আমার আম্মু, সেটা আমার বাবা জানতো না। কত বছর বয়স তখন? তখন ক্লাস 8-এ পড়ি আমি। একটু ফেলে গেছি। কথাটা হচ্ছে যে আমি এরকম অবস্থায় আমি পড়াশোনা না করতে পারে আমি ম্যাথে ফেল করি। জিএসসি পরীক্ষার পি টেস্টে আমি ফেল করি। তো সেখানে আমার টিচাররা সবাই অবাক, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হঠাৎ করে ফেল করলো। পুরো স্কুলে সারা পড়ে গেছে। আর স্কুলে আমার খুব নামডাক ছিল। নামডাক বলতে আমাকে সবাই নেত্রী বলেছেন। তো যখন আমি ফেল করি স্কুলে একটা সারা পড়ে যায় যে নেত্রী ফেল করেছে। তো এক সময় আমাকে হেড স্যার ডেকে নিয়ে গেল। তখন বললো তোমার গার্জিয়ানকে ডাকতে হবে। মানে আপনি অঙ্কে ফেল করলেন বলে আপনার বাবা আমাকে ডাকতে বললো? আমার আম্মু তো এক সময় যদি জানতে পারে তাহলে আমার পড়াশোনাই বন্ধ করে দেবে, যেহেতু যদি তো এক সময় গার্জিয়ান যেদিন ডেকে আনার কথা ওই দিন আমাকে বলা হলো তুমি বলবা তোমার বাবা মা নেই। এত সিরিয়াস পর্যায়ে পৌঁছালো কি করে ব্যাপারটা যে আপনাকে বলতে হবে মা বাবা নেই? ওই যে আমার গার্জিয়ান আনতে পারছি না, সবাই গার্জিয়ান নিয়ে এসেছে। এটা কি ইমার্জেন্সি ছিল যে প্রি টেস্টে যারা যারা ফেল করেছে তাদের সবার জন্য গার্জিয়ান দিতে হবে। টেস্টে যাতে যদি আমি ফেল করি তাহলে আমাকে জিএসসি এক্সামটা দেওয়া হবে না। এটা পরে আমাকে বললো, তখন আমি অনেক কান্নাকাটি করছি, অফিস রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছি সবার সামনে। সবাই বললো যে ও তো ভালো স্টুডেন্ট, তো ওকে একবার লাস্ট চান্স দেন। তো ওকে পরে আমার বললো নিজের হাতে লিখে দিয়ে যাও যে যদি তুমি টেস্টে ফেল করো তাহলে তুমি জিএসসি এক্সাম দিতে পারবো না, তার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আমি রাজি হয়ে যাই। তো তখন ভাবতে থাকি যে আমাকে যে করে হোক ভালো রেজাল্ট করতে হবে টেস্টে, কিন্তু পড়াশোনা এরকম করতে পারছি না আম্মুর জন্য, শুধু কাজ করতে বলে। আমার বাবা তখন আমার সাপোর্ট ছিলেন। আর ও এইসব বাসায় এসে দেখায় ফোনে মেসেজ, বাট এই মেসেজগুলো আমার না, মেসেজগুলো ওরই বানানো, যে আমি এই মেসেজগুলো পাঠিয়েছি। আপু দেখাচ্ছে আম্মুকে শোনাচ্ছে, বাট উনি তো অশিক্ষিত, উনি বুঝেও না যে আসলে এগুলো বানানো। তার ফোন থেকেই সে পড়ে শোনাচ্ছে যে এই এসএমএস গুলো আপনি লেনদেন করেন। হ্যাঁ, আমি লেনদেন করছি আর কি। তো কখন পড়তাম, তো যখন আম্মু ঘুমিয়ে পড়তো তখন আমি পড়তাম, রাতের বেলা না। রাতের বেলা যখন আম্মু ঘুমিয়ে পড়ছে তখন আমি পড়েছি। পরীক্ষা দিয়েছি ম্যাথে, এন্ড রেজাল্ট হয়েছে, রেজাল্ট পেয়ে সবাই খুশি। এন্ড আমি হেডমাস্টারকে এভাবে গিয়ে বলেছিলাম যে আপনি আমাকে কাঁদিয়েছিলেন না, দেখেন আমি ৮৬ পেয়ে দেখালাম আপনাকে, আমি ম্যাথে ৮৬ পেয়েছিলাম। বাট জিএসসি পরীক্ষার আগের দিন আমাকে দেখতে আসে। বিয়ে ঠিক করা হয়? হ্যাঁ, বিয়ে ঠিক করে কি আপনার মা? আমার মামাতো বোনের দেবরের সাথে, আত্মীয়র মধ্যে বিয়ে ঠিক হলো। আপুই সবকিছু করছে। এইভাবে জানলাম। আমার আপুর একটা ফ্রেন্ড ছিল, সে এলাকায় থাকতো, সে এলাকাতে চলে যাচ্ছে। সেদিন আমি ওকে বিদায় দিতে গিয়েছিলাম ওনাদের বাসায়, তখন আমাকে হাতে ধরে বললো যে এমএলএ তুমি পড়াশোনা ছেড়ো না। তো আমি জিজ্ঞাসা করলাম কেন? বললো যে তোমার আপু তোমার কোনোদিনও পড়াশোনা করতে দেবে না, তোমার জীবনের সবচেয়ে বিপর্যয় যদি তোমার কোনো শত্রু থাকে তোমার আপু হবে। মানে আপনার আপু এটাই সহ্য করতে পারতো না যে আপনি পড়াশোনাটা করি। তখন আমি আরো স্ট্রিক্ট হলাম যে না, আমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, যত কিছুই আসুক, যত বিপত্তি আসুক। তো এক সময় বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ে হয়েই যাবে মামাতো বোনের দেবরের সাথে। কিন্তু আমারটাই কি, ছেলেটা ছিল খুবই কালো। আর আমি কালো ছেলে, তখন ছোট ছিলাম, তখন আমার কথা হচ্ছে আমি কালো ছেলে বিয়ে করবো না। আর আমি এত ছোট, আমি কেন এখন বিয়ে করবো? ওনাদের পছন্দ হয়েছিল, বিয়েতে সবকিছু পাকাপাকি করে ফেলেছে যে পরীক্ষার পর বিয়ে হবে। কিন্তু আমার বাবা জানে না। আপনার বাবা জানে না কেন? উনি কি তখন থাকতেন না আপনাদের সাথে? উনি তখন গ্রামে আছে, জায়গা জমি বিক্রির জন্য, কারণ আমাদের টাকা পয়সা তখন প্রবলেম ছিল। তাতে গ্রামে, আপনার বাবা তখন কিছু করতেন না? গ্রামে না, তখন আমার চাকরিটা ছেড়ে দিয়েছিল আম্মুর দ্বারা। আম্মু ওই যে সমিতি, মানে সমিতির টাকা একজনের কাছে দেনা করছে, ওখানে এসে দিচ্ছে, আবার একজনের কাছ থেকে পাচ্ছে, ওইটা আবার সমিতিতে দিচ্ছে। এরকম একটা এলোমেলো ভাবে উনি একটা কোন রকমের সংসার চালাচ্ছিল। বা আমার নানারা কিছু হেল্প করছে, বিয়ে ঠিক। মানে আমার আপু আমাকে এসে বলে যে তুই তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমি বলছি না, আমি কালো ছেলেকে বিয়ে করবো না। তো আমার আপু এই কথা আমার আম্মুকে গিয়ে বলে, কিন্তু আমি ঘর থেকে শুনে ফেলি। তো ও তখন বলছে যে এমিলে তো বিয়ে করবে না। আমার আম্মুর কথা হচ্ছে বিয়ে করুক বা না করুক, ওকে আমি জোর করে হলো বিয়ে দেবো। তখন আমার বড় আব্বু বলছে যে আব্বুকে কি করবা, ওইটা আমি ম্যানেজ করবো। আমার আব্বু গ্রাম থেকে আসে পড়ে কিছুদিনের মধ্যে। আব্বুকে আমি বলে দিই, আব্বু এই আমার হয় কি বল, আমার তো বিয়ে ঠিক করে ফেলেছে, আমি কিন্তু এই বিয়ে করবো না। আমি বলছি না, কালো ছেলেকে আমি বিয়ে করবো না। আমার কথা হচ্ছে সে কালো, আমার কোনো কারণ নেই। আমি তখন তো ছোট, আমি কিছু বুঝিও না। তখন আব্বু জানে এটা না, এই বিয়ে আমার মেয়েকে দিব। আপনার আব্বু আপনার আম্মুকে কিছু বললো না যে বললো যে এটা কেন ঠিক করতেছো? তখন আমার আম্মু অনেক কষ্ট দেখালো যে আমি নাকি খারাপ হয়ে গেছি, আমি নাকি অনেক ছেলের সাথে রিলেশন করছি, মেয়ে বিয়ে
যে ভালো বড় মেয়েটা এরকম হলো, ছোট মেয়েটা যাতে এরকম করতে না পারে, সমাজ যাতে মুখ দেখাতে পারে, এই কারণে এরকম মানে বিয়েটা আর হলো না। তো আমার বিয়েটা হয় না, আমার ভালো রেজাল্ট হয়, আমি ক্লাস 9-এ ভর্তি হই সায়েন্সে। তো আমি খুব ভালোভাবেই ওইভাবেই দিনকাল যাচ্ছিল। তো একটা সময় দেখা গেল কি, যখন ক্লাস 9 গেল, তখন ক্লাস 10-এ উঠলাম, তখন আমার আব্বু টোটালি বসা, কোনো কাজই করছে না, শুধু অর্ধেক বিট লেভেল, বোঝেন, বিট লেভেল পর্যন্ত বাড়ি করেছে, মানে ফাউন্ডেশন করার মানে উনি রুম গুলো করা হয়নি, অর্ধেক বাড়ি করে রেখেছে। তো এরকম একটা অবস্থায় এর মধ্যে আমার আম্মু অনেক দেনা করে ফেলে, প্রায় 10 লাখ টাকার মতো দেনা করে ফেলে। তো ওই মুহূর্তে আবার আমার আম্মু একটা রিলেশনে জড়ায়। আচ্ছা, আপনার আম্মু একটা রিলেশনে জড়িয়ে পড়ে। কারণ আপনার আব্বুর সাথে তো প্রথম থেকে একটা দ্বন্দ্ব ছিল। ওই লোকটার দোকান ছিল আমাদের এলাকাতে। তো আমার আম্মুর প্রায় ঘন্টা, অনেকক্ষণ, মানে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, মাঝে মাঝে একদম 3 ঘন্টাও কথা বলছে। তখন আমার একটু সন্দেহ হয় যে কার সাথে এত কথা বলে। তো এক সময় আমি ফোনটা সার্চ করি, যে একটা নাম্বার পাই, আর দেখা যাচ্ছে যে আম্মু মাঝে মাঝে, আম্মু কিন্তু বোরকা পরে না, বাট নাও পরি, আমরা বোরকা পরি, বাট আম্মু বোরকা পরা পছন্দ করতো না। তো আমার আম্মু বোরকা খুঁজতে থাকে, তো আমার একটু ভালোই সন্দেহ শুরু হয়। তো একসময় আমি সার্চ করতে করতে একসময় জানতে পারি, বুঝতে পারি যে আমার আম্মুর একটা ভালো সম্পর্ক তার সাথে তৈরি হয়ে গেছে। আপনি যে ফোন সার্চ করলেন, একটা নাম্বার পেলেন, সেই নাম্বারে আপনি ফোন করেছেন? ফোন করেছি, ওই লোকটাকে আমি খুঁজে বের করেছি। আচ্ছা, কে সে লোকটা? এবং পরে আপনি বুঝতে পারলেন যে আপনার আম্মু কেন বোরকা খুঁজছে। ওনার সাথে দেখা করতে যাওয়ার জন্য। এর মধ্যে রাতে 12টার সময় বাসায় আসছে। আচ্ছা, মানে রাতের বেলা এত দেরি করে বাসায় ফিরছে। এবং আপনার বাবা তখন কিছু বলছে না, কারণ তাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে, দুজনে আলাদা হয়ে গেছে, যে যার মতো জীবন যাপন করছে। ওটা নিয়ে আব্বুর সাথে একটু ঝগড়াও হচ্ছে। আর আমি পুরো ব্যাপারটা জেনে ফেলছি যে আম্মুর টোটালি সে একটা, বলতে গেলে একটা লাভ, তার একটা লাভের রিলেশন চলছে। যেই বয়সটা আমি লাভ করবো, এইসবের প্রতি আমি ইন্টারেস্ট হবো, ওই সময়টা আমার আম্মুই লাভ করছে। তো তখন আমার ছোট্ট একটা বোন আছে, 3 বছর বয়স। আমি সবকিছু জেনে ফেলি। তখন দেখা যাচ্ছে আব্বুর সাথে যদি কথা বলতে যাই, আম্মু সন্দেহ করে, মনে করে হয়তো আমি বলে দিচ্ছেন। আপনার আম্মু কি জানতো যে আপনি ব্যাপারটা জেনে গেছেন? আমার আম্মু জেনে ফেলেছে, কারণ আমি ওই যে ফোন করেছিলাম লোকটাকে, সে কোনোভাবে সেটা বের করে ফেলেছে যে ওই নাম্বারটা আমার ছিল। কিন্তু ওই সময়টা আম্মুর একটা শুরু করছে, উনি দেশের বাইরে চলে যাবে। আম্মু অনেক আম্মুর পায়ে ধরে কান্নাকাটি করেছে যে আম্মু তুমি যেও না, কিন্তু সে চলেই যাবে, আমাদের ভয় দেখাচ্ছে এক প্রকার। তারপর যখন রিলেশন জড়িয়ে গেছে, তখন আব্বুর সাথে কথা বলতে পারি না, আব্বুর সাথে কথা বলতে গেলে সে সন্দেহ করে। ওই সময়টাতে আমার আম্মু আব্বুর সাথে ঝগড়া করে একটা রাতে বাসা থেকে বের হয়ে যায় একেবারের জন্য। সে তার বাপের বাড়িতে চলে যায়। আচ্ছা, আপনার আম্মু ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেল। যেহেতু বাপের বাড়ি কাছেই ছিল, আমাদের রেখে, ছোট বোনকেও রেখে চলে আসে। তখন আমার আব্বু তখনও জানে না যে আমার আম্মু একটা রিলেশনে জড়িয়ে আছে। আমি তো তখন ক্লাস 10-এ পড়ি, আমি তখন স্কুলে যেতাম। তখন আমার আম্মুর অনেক পায়ে ধরে কান্না করেছি, বলেছি আম্মু চলো, আমি বাড়িতে চলে আসো। বাট সে আমাকে এরকম করে লাথি দিয়ে ফেলে দিয়ে বলতো যে আমি আর ওই বাড়িতে যাবো না। আচ্ছা, মানে আপনাদের প্রতি কোনো সন্তান হিসেবে কোনো, সে বলতো শুধু আমার একটাই মেয়ে, মানে আমার বড় বোনের কথা বলতো, সবাইকে বলতো, আর আমার কোনো সন্তান নেই। কারণ আমার আপুটা ওই লোকটাকে সাপোর্ট করতো। কিন্তু আমার বাবা যতই খারাপ হোক, তাকে আমি আমার আম্মুর পাশে আরেকজন থাকবে, সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। সন্তানের পক্ষেই হয়তো মেনে নেওয়া সম্ভব নয়। আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। একটা সময় দেখা গেল কি, ওই লোকটা এত পরিমাণ খারাপ, সে আমাকে ফোন করে ডিস্টার্ব করা শুরু করলো। আমাকে ফোন করে বলছে যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি তো প্রতিদিন স্কুলে যান। বাট আমি চিনতে পারছিলাম না, কন্টিনিউ ফোন করতে থাকে। তখন আমি খুঁজে বের করতে পারছিলাম না যে লোকটাকে। সে বলছে যে সে এনজিও তে জব করে। বাট আমি বলছি যে আমি তো আপনাকে চিনি না, আমি অপরিচিত কার সাথে কথা বলি না, বাট সে আমার সাথে কথা বলবেই। আর আমি তখন ফোনেরও কিছু বুঝি না, সত্যি কথা যে ব্ল্যাকলিস্ট করবো এখন যে বুঝি, ওইটাও বুঝতাম না। তো একটা সময় আমি ওনার পাশের দোকানদার একদিন কথা বলে আমার সাথে, ওনার কণ্ঠটা আমার মাথায় ছিল। তখন আমি হঠাৎ করে ধরে ফেলি যে এটা তো সেই লোকটা, আমার আম্মুর সাথে যার রিলেশন, সেই লোকটাই তো আমাকে ফোন করছে। তখন আমি কি করে বুদ্ধি করে গিয়ে একদিন ওনার দোকানের সামনে গিয়ে ফোন করি আড়াল থেকে। তখন থেকে উনি ফোনটা ধরলেন। পিক করার পর আমি গেলাম, গিয়ে বললাম, এভাবে বললাম যে তোর লজ্জা নেই, তুই তোর আমার আম্মুর সাথে রিলেশন করেছিস, সেখানে আবার আমাকেও, দোকানে কিন্তু অনেক মানুষ ছিল, যে তার মধ্যে আমি খুব রাগ হয়েছিল আমার। হ্যাঁ, আমি বললাম যে তুই তোর একটা মেয়ের বয়সী মেয়েকে কি করে ফোন দিস, ঠিক এভাবে তুই করে বলেছিলাম যে তুই তোর একটা মেয়ের বয়সী মেয়েকে কি করে ফোন, কারণ তুমি আমার মেয়ে হও কি করে, তুমি তো আমার শাশুড়ি। আমি বলেছিলাম আমি তোর কোন কালের শাশুড়ি, ঠিক এভাবে বলেছিলাম। কারণ ছোটবেলাতে যেহেতু জেদি টাইপের ছিলাম, তখন দেখা গেল যে অনেক মানুষজন জমা হয়ে গেল। এক সময় আমি দোকান থেকে চলে আসি, আমাকে বের করে দেয়। তো এটা আবার আমার আম্মুকে ইনফর্ম করা হয় যে আপনার মেয়ে এসে আমাকে এরকম অপমান করেছে দোকানে সবার সামনে। আমার আম্মু তো অনেক বকাঝকা করে, আমার আব্বুর সাথে আমাকে নিয়ে খুব খুব খারাপ কথা বলে, আমার আব্বুর সাথে
নাকি আমার খুব বাজে বাজে রিলেশন, এসব কথা সে বলে। খুবই খারাপ। আপনার মা এই কথাগুলো বলেন? হ্যাঁ, যে আমি নাকি তার সতীন, আমি নাকি তার সংসার ভেঙে ফেলেছি। তো ওনার একটাই কারণ ওই যে ওই লোককে আমি অপমান করেছি, এর একটাই আমার দোষ ছিল। কিন্তু আমি তখনও চাইছিলাম না যে আমার আম্মু মানে আমাদের সংসারটা ভেঙে যাক, গোছানো থাক। আমি যাতে পারি কাউকে না জেনে, বাবাকে না জেনে আমার মাকে আবার ফিরিয়ে আনি। অনেক চেষ্টা করেছি, অনেকবার আমার মার পায়ে ধরে কান্না করেছি, বলেছি মা হয়তো আমার ভুল, তুমি আমাকে ক্ষমা করে দাও, বাসায় চলো। কিন্তু সে আমাকে এমন অনেক অপমান করেছে। এমন দেখেছে আমার ফ্রেন্ড নিয়ে স্কুল থেকে গিয়েছি, তাদের সাথে আমাকে অপমান করেছে। আমি স্কুলে বসে কত কান্না করেছি, আমার ফ্রেন্ড অনেক বুঝিয়েছে। এমন রাস্তা দিয়ে যাচ্ছি কি এরকম বলছে, হাই বান্ধবী কেমন আছো। আমার আম্মু আমাকে এরকম সম্বোধন করছে। আপনার মা আপনাকে বান্ধবী বলে ডাকে? বলছে, মানে দুষ্টামি করে বলছে। উনি ওই লোকের দোকানে বসে এই কথাটা বলছে, বাসায় গুলোছে, তার সাথে আর কথা বলিনি আমি। তখন আমার মার প্রতি একটা ঘৃণা চলে আসে। এখানে একটা প্রশ্ন, আপনার আপন মা তো? হ্যাঁ, আচ্ছা, আমার আপন মা। জানি না আরো কত কিছু অপেক্ষা করছে শ্রোতা, তবে যে পর্যায়ে আছি এখন তাতে করে আমার এই প্রশ্নটা করতেই হচ্ছিল যে উনি আপনার আসল মা কিনা। তো এই মুহূর্তে আমাদের একটা দিন গেলে আমরা খেতে পারবো না, কারণ আমার বাবার জব নেই, আম্মু চলে গেছে, যে ফ্যামিলিকে চালাতো। দুপুরবেলা যে কিছু খাবো সেটারও কোনো উপায় নেই। আমার তখন আব্বু কি করলো, জায়গা বিক্রি করার ডিসিশন নিল। মানে আমরা যেখানে থাকি 8 কাঠা জায়গা থেকে সে 1.5 কাঠা জায়গা বিক্রি করবে। আর আমার আম্মুর অনেক দেনা ছিল যেগুলো আব্বুকে সে ধরছিল, বাসায় আসছিল, সমিতি করেছে, 4 সমিতি থেকে 2 লাখ টাকা সে উঠিয়েছিল। তো যখন আম্মু চলে যেত তখন আম্মু বলতো, যেহেতু আমার আব্বুকে সেখানে স্বামী হিসেবে দেখানো হতো, তো আমার আব্বুকে সে ধরছে। তারপর আবার দেখা যাচ্ছে পাশের বাসা থেকে টাকা ধার নিয়েছে 60,000 টাকা, ওই টাকাটাও উনি গিয়ে বিচার দিচ্ছে কাউন্সিলরের কাছে আপনার আব্বুর নামে। এই টাকাটা আব্বুর দিতে হবে। তো ওই সময় আমার আব্বু অনেক কষ্ট করে, দেখা যাচ্ছে 1 বছরে সে জায়গা খারিজ করতে পারছে না। সেখানে আমি একদিনের একটা কথা বলেছিলাম ওই লোকটাকে, যে দেখেন আঙ্কেল, আপনি যদি এই জায়গাটা খারিজ করে না দেন তাহলে হয়তো কালকে আমি স্কুল যেতে পারবো না, হয়তো কালকে আমার খাওয়া হবে না। আচ্ছা, মানে জায়গাটা বিক্রির জন্য বলছিলেন আপনি? না, খারিজ করার জন্য। খারিজ না করলে তো জায়গা বিক্রি হবে না। আচ্ছা, হ্যাঁ। উনি আমার কথা শুনে ঠিক 2 দিনের মধ্যে খারিজ করে ফেলেন। জায়গাটা বিক্রি হয় আল্লাহর রহমতে একজন নেয়। তো প্রায় আমার আব্বু 20 লাখ টাকা জায়গা বিক্রি করে। আচ্ছা, 1.5 কাঠা জায়গা 20 লাখ টাকা বিক্রি করে। তো দেখা যায় আমার আম্মুর ধারটা দিয়ে দেয়, শুধু কিছু কিছু মানুষের ছাড়া। আর আম্মু বলতো যে ওই লোকটা, যে লোকটার সাথে রিলেশন, সে নাকি আম্মুর কাছে প্রায় 2 লাখ টাকা পায়। আচ্ছা, ততক্ষণে কি আপনার আব্বু জানতে পারেন ওই লোকটার সাথে? তখনও জানেনি। আচ্ছা, যখন জায়গাটা বিক্রি হয়, বাড়িটারি করা হচ্ছে, যেহেতু বিট লেভেল পর্যন্ত ছিল, ওনার পর একটা ফ্ল্যাট করা হয়। আচ্ছা, ফ্ল্যাটে উঠলেও কি আমার একটা ইয়ে ছিল যে আমি স্কুল থেকে আসলে আম্মুর সাথে খেতাম। আচ্ছা, আম্মু আমার সাথে গল্প করতে করতে খেত। মানে এমন দেখে যে ভাত নিয়ে বসেছি, একবার খেয়েছি আর দ্বিতীয়বার খেতে পারছিলাম না, আম্মুর কথা খুব মনে পড়ছিল। আম্মু তখন আসতো না। এমনও দেখা গেছে যে ডাল রান্না করেছি বাট লবণ দেইনি, খেয়ে ফেলেছি, আমি বলতেও পারি না। আব্বু বলে, তুমি কি রান্না করেছো, কেন লবণ হয়নি তো ডালে। এমনও সময় গেছে, আমি 2-3 ঘন্টা বসেছি যে এই রান্নাটা আমি কি করে করব, কারণ আমি তো কোনোদিনও রান্নাঘরে কি থাকে তাও বলতে পারতাম না। তো আম্মুকে ফোন করলে আম্মু কথা বলতো না, খুব বকঝকাও করতো মাঝে মাঝে, তার জন্য ফোনও করতাম না। তো আব্বু আসলে আব্বু আমাকে রান্না করে খাওয়াতো। তখনও আমার ছোট 2টা ভাই বোন আমার সাথেই। তখন ফ্যামিলি একটা চাপে পড়ে যাই আমি, আমার ছোট 2টা ভাই বোন, তারপর আমার স্কুল। ওই ছোট বাচ্চা দুটোর কোনো খবর নিতেন না আপনারা? না। আর তখন আমার বোনের 3 বছর বয়স, ছোট্ট একটা বাচ্চা, কি করে ওকে সামলাবো আমি কিছুই পারতাম না। অনেক কষ্ট করে ওকে কন্ট্রোল করতাম। ছোট 2টা ভাই বোন খুবই ভদ্র, খুব নিশ্চুপ, চোখ গরম করে তাহলে শান্ত, মানে এর জন্য আমি ওকে কন্ট্রোল করতে পেরেছি, এত বড় করতে পেরেছি। তো দেখা গেল যে আমার আম্মু তো আর আসলোই না। একটা পর্যায়ে আমার আব্বু চিনে ফেলে। কিন্তু আপনার আব্বু তখনও কি ব্যাপার যে আপনার আম্মু যে আসছে না, সে বলছিল যে আমার আম্মু আব্বুকে বলছিল যে আমার অনেক ধার দেনা হয়ে গেছে, তোমার সাথে বিয়ে করে আমি জীবনে কখনো সুখী হতে পারিনি, আসবো না। আমার আব্বু ভেবেছিল যে সুদ করলে সে চলে আসবে, কিন্তু সে আসলো না। তো কেন আসলো না, তখনই আব্বু এটা সার্চ করতে গেল, কেন আসে না। তখনই জানতে পারলো আম্মুর বান্ধবীর কাছ থেকে যে আম্মু একটা রিলেশনে জড়িয়ে গেছে, আর খুব ভালোভাবেই জড়িয়েছে, যার জন্য সে আমাদের এক প্রকারে সে ভুলেই গেছে। আব্বু তখন জানার পর আব্বু আমাকে এসে জিজ্ঞাসা করলো, তুমি সব জানতা? পরে আর আমার কিছু করার ছিল না, আমি বলেছি হ্যাঁ আমি সব জানতাম। তো কেন বলনি? আমি বলিনি যে আমি চেয়েছিলাম আমার সংসারটা থাকুক। আমি মাহারা হয়েছি, কষ্ট পেয়েছি, আমার এই ছোট্ট একটা 3 বছরের বাচ্চা, সে যাতে কষ্ট না পায়, সে যাতে মায়ের আদর ভালোবাসা পায়, বাট সে সেই আদর ভালোবাসা থেকে বঞ্চিত। আমি এই কথা বলেছিলাম। তো দেখা গেল এক পর্যায়ে আমার মা ডিভোর্স দিয়ে দেয় আমার বাবাকে।
আমার বাবা ডিভোর্স লেটার এনে ঘরে বসে রয়েছে, তো আমি আম্মুর ছবি দেখে বুঝতে পারি যে আসলে এটা ডিভোর্স লেটার। তখন আমি ক্লাস 10-এ পড়ি, তো কিছু কিছু বুঝি। আব্বুকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি? তো আব্বু বলতেছে, তোমাকে বলতে বুঝতে হবে না এটা কি। তো আব্বু বলছে, তখন আমি বলছি, না তুমি আমাকে বলো এটা কি। তখন আব্বু বলে যে আমার সবকিছু শেষ হয়ে গেল বলে আব্বু কান্না করলো। আমাকে ধরে আব্বু অনেকক্ষণ কান্না করেছিল, আমার মনে আছে। তখন আমি আব্বুকে বলেছিলাম যে তোমার কেউ না থাকলেও আমি আছি, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, অসম্মানের হাতে পড়তে দেব না, আমি সবসময় তোমার পাশে থাকবো। আব্দুর অনেক কান্না করেছিলাম ওই দিন। সেকেন্ড টাইম আমার বাবাকে আমি কান্না করতে দেখেছিলাম। ফার্স্ট টাইম দেখেছিলাম আমার বাবার জব ছিল না, তখন কান্না করেছিল। আর সেকেন্ড টাইম আমার মা চলে যাওয়া, সে কান্না করেছিল। তো একসময় দেখা গেল আমাদের মেনে নিতে হলো যে আমাদের মা আর কখনো আসবে না। মাকে ছাড়া একসময় আমি খুবই আপসেট, ঘরের এই কোণে ও কোণে আমি বসে থাকি, কান্নাকাটি করি। কি করব, আমার হাত পুড়েছি কতবার তার কোনো হিসাব নেই। ভাত কি করে রান্না করতে হয় তাও জানি না। পরে আস্তে আস্তে অনেক কষ্টে শিখতে হলো। তখন দেখা যাচ্ছে আমি পড়াশোনা থেকে দূরে চলে আসছি। যখন বাড়ি করছিল তখন আমার আব্বু আমাকে একটা ফোন দিয়েছিল পার্সোনালি, কারণ তারা চাঁদার জন্য বলতো। তো আমি স্কুলে আমার পারমিশন নেওয়া ছিল, ফোন টিচাররা পারমিশন দিয়েছিল, তো বলেছিল ক্লাসে তুমি ইউজ করবে না, বাইরে গিয়ে ফোনে কথা বলবা, ইম্পর্টেন্ট ফোন হয়। তো আব্বু ফোন করে দেখা যাচ্ছে আমি প্রাইভেট বা স্কুলে আছি, ফোন করলে যে কি হচ্ছে ওরা টাকা চাচ্ছে। তো আমি সাথে সাথে আমার মামাকে ইনফর্ম করতাম। আমার মামা ছিল কাউন্সিলর। কারা টাকা চাচ্ছে? ওই যে এলাকার প্রভাবশালী লোকেরা চাঁদা চায়, বাড়ি করতে গেলে ইটা বালি আনতে গেলে তারা চাঁদা দিতে হয় তাদের। তো সেটা আমরা দিব না, তো সেটা কাউন্সিলরকে ইনফর্ম করতাম, আমার মামাকে, মামা কাউন্সিলর, সে আবার আমাদের ওয়ার্ডের কাউন্সিলরকে ইনফর্ম করতো যে এরকম আমার ভাগ্নির সাথে এরকম করা হচ্ছে। তো দেখা গেল আমার খুব শত্রু হয়ে যায় এলাকার মধ্যে। ছেলেরা খুব বেশি, মানে ওনারা খুব রাগ যে একটা টাকাও নিতে পারলো না। তো তখন দেখা গেছে যে ওই ফোনটা পেয়ে একসময় কি হলো, ওই ফোনটা যখন আমি আমার আম্মুর জন্য আপসেট যে আমি ফোনে কারোর সাথে কথা বললে আমি আমার মাকে ভুলে থাকতে পারছি, আমার এরকম মনে হলো, বা আমি একটু গান শুনছি বা একটা এফএম শুনছি, তখন আমার অন্যরকম আম্মুর থেকে আমি দূরে থাকতে পারছি। আমার ফোনটা সাইলেন্ট অন্য রুমে, বাট ফোন এসেছে আমার মনে, এটা বলছে যে আমার ফোন এসেছে। আমি দৌড়ে ওই রুমে যাচ্ছি, আসলেও ফোন এসেছে। এরকম ভাবে আমি ফোনের সাথে কানেক্ট হয়ে যাই। অদ্ভুত, এটাকেই হয়তো ভালোবাসা বলে। ও ক্রমশ ওর মা বাবার ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ তার জীবনের সবচেয়ে বেশি যা চায় তা হলো ভালোবাসা। প্রিয় শ্রোতা, দেখুন যে ওর এখন যা বয়স, তাতে হয়তো ও মোবাইল ফোনের মধ্যে সেই ভালোবাসাটা খুঁজছে। ফোন আসলেই ও বুঝতে পারছে। আমরা জানি না এই ফোন কল ওকে কোথায় নিয়ে যাবে। তারপর ফোনটা আমার কেন জানি জীবনের একটা অংশ হয়ে ওঠে। আমি ফোন করে অযথাই মানে নাম্বার বানিয়ে বানিয়ে এখানে ওখানে ফোন করছি, শুধু শুধু মানে টাইমটা পাস করার জন্য। তারপর দেখা যাচ্ছে এটা আপনার একটা খেলা হয়ে ওঠে একরকম, যাতে আম্মুকে ভুলে থাকতে পারি। আমার মনে হচ্ছে আমি এটা করলে আম্মুকে ভুলে থাকতে পারছি, এবং সেটা পারতেন আপনি। হ্যাঁ, সেটা পারছি। একসময় কি হলো, ওই ফোনটাতে একসময় দেখা গেছে এলাকার কিছু ছেলেরা ফোন নাম্বারটা নিয়ে নেয়, আমাকে ডিস্টার্ব করতে থাকে বা ফোন করে, আমিও তাদের সাথে কথা বলতে থাকি, ছড়িয়ে যায়। আমাকে সবাই ফোন করছে, আমি কথা বলছি তাদের সাথে, অ্যাভয়েড করছি সেটা না, বাট সেটা শুধু ফ্রেন্ডলি। আমার মাঝে লাভ জিনিসটা তখন আসেনি। তো একদিন হঠাৎ করে একটা ফোন নাম্বার থেকে ফোন আসে হঠাৎ করে। তো আমি ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করি, হ্যালো, কে বলছেন, কথা বলেন, কথা বলছে না। তো এক সময় বলে যে, বলছি যে আপনি কে? তখন সে বলে যে আমি রিয়াদ। খুব সুন্দর করে, আমার লাইফে ফার্স্ট বোধ আমি এরকম সুন্দর কণ্ঠে শুনেছিলাম যে কেউ বলছে যে আমি রিয়াদ। তো আমি বলছি, কেন ফোন করেছেন? বলে, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, কি ব্যাপারে? এমনিতে ফ্রেন্ডলি। আচ্ছা বলেন। ওনার সাথে আমার টুকটাক কথা হতো, প্রায় ফোন করতো। তো একদিন আমি বসেছিলাম, বসে বসে গান করতাম। ছোটবেলা থেকে আমি গান করেছি, বাট কখনো গান শিখিনি, বাট গান করতাম। আজকে একটু শুনবো কি আমরা? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। তো এক সময় সে আমাকে বললো, তো কি করছেন? তো আমি বললাম যে আমি গান করছি। আমাকে বললো, একটু গান শোনাবেন? সেই গানটা কি এখন শোনাবেন একটু আমাকে? হ্যাঁ, অবশ্যই। তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কবু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়।
এই গানটা কি গাইছিলেন সেদিন? হ্যাঁ, আমি এই গানটা সেদিন গিয়েছিলাম, তাকে শুনিয়েছিলাম। তো সেই গানটা শুনে বললো এত সুন্দর মিষ্টি কণ্ঠ, আমার গান শুনে মানে শরীর ঠান্ডা হয়ে গেছে। সে এরকম ভাবে একটা কমপ্লিমেন্ট করেছিল, তো সেটা আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে আমার কথা বলতে কেন জানি ভালো লাগতো। কেন ভালো লাগতো, উনি না খুব কম কথা বলতেন, কথা বলতে পারতেন না। এমন দেখা যায় 10 মিনিট 15 মিনিট আমাদের কথা বলা হচ্ছে, আমি বকবক বকবক করেই যাচ্ছি, বাট ও কথা বলছে না। ও সবসময় আমাকে আপনি করেই বলতো, তা আমি ওকে আপনি করেই বলতাম। আপনাকে চিনতেন? ছেলেটাকে আপনাকে চিনতো বা আপনি চিনতেন আগে থেকে? ও আমাকে চিনতো, বাট আমি ওকে চিনতাম না। একসময় মাঝপথে আমার ফোনটা নষ্ট হয়েছে, মানে আমি যেটা বলছি সেটা আপনি শুনতে পাচ্ছেন না, বাট আপনি যেটা বলছেন সেটা আমি শুনতে পাচ্ছি, মানে ফোনের স্পিকারটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পর আমি আর ফোনটা ঠিক করতে পারি না, পরে আমি ফোনটা ঠিক করি, তো ওই নাম্বারগুলো হারিয়ে যায় ফোন। তো আমি আর ওনার সাথে কন্ট্যাক্ট করি না, উনি একদিন হঠাৎ করে আবার ফোন করে। তো ফোন করে বলে, তো একদিন মাঝে মাঝে কি করতো, হঠাৎ করে কথা হচ্ছে, কন্টিনিউ কথা হচ্ছে, ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি কথা বললে সে শুনতে পেত না, মানে আপনি শুনতে পেতেন, সে তখন কি করতেন? এসএমএস করতেন? তখন এসএমএস করতাম না, টোটালি বন্ধই ছিল। উনি হ্যালো করছে তাই যেন যোগাযোগ করতো না, এসএমএস করে দিতেন যে আমার ফোনে ঝামেলা। না, আমার ওকে এত বেশি ইম্পর্টেন্স দিতাম না, ওকে আমার অত বেশি মানে ইম্পর্টেন্স তখন দেওয়া হতো না। যে ফোন করছে করতে করো, আছে আছে থাকলে থাকবে, না থাকলে নাই, এরকম একটা ব্যাপার। তো একসময় ও কি করে, তো আবার কন্টিনিউ হতে থাকে আমাদের কথা বলতে। তো মাঝে মাঝে ও ফোন মেসেজ করতো, আমাকে একটু ভালোবাসা দিবা, হঠাৎ করে এরকম একটা কথা বলে। তো আমি যখন ওকে ফোন করে বলতাম আচ্ছা এটা কি, তখন বলতো যে আরে ভুলভাল ঘুমের মধ্যে কিভাবে চলে গেছে, ওকে ও এড়িয়ে যেত, অ্যাভয়েড করতো, ঘুমের মধ্যে চলে এসেছে। আর ঘুমের ঘরে কি লিখে ফেলেছি ভুলভাল, সরি, আচ্ছা ঠিক আছে, আমিও মেনে নিতাম। কিন্তু বাট হঠাৎ করে তো একসময় দেখা গেল আমাদের প্রায় অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেল, ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে গেল। আমার সব কথা ওকে আস্তে আস্তে শেয়ার করি, ওর সব কথা, আমার ফ্যামিলি সম্পর্কে ও সবকিছু জানতো, যে আমার আম্মু চলে গিয়েছে, সবকিছু। হ্যাঁ, আমি ওকে শেয়ার করছি, মানে কথা কথা চলে এসেছে প্রসঙ্গক্রমে। মানে সময়টাতে ফোন আমার একদম মানে জীবনের সাথে মিশে গেছে, ফোন আমার চালাতেই হবে, ফোন না চালালে আমি মরে যাবো, এই ছেলেটার জন্য এমন একটা ব্যাপার। হ্যাঁ, ফোন আমাকে চালাতে হবে, কথা বলতেই হবে সাথে। এটা সম্পর্কে কতদিন পরে? এই সম্পর্ক প্রায় 2-3 মাস পরে আপনি পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে গেলাম। কারণ তারপর আমাকে খুব বেশি টেক কেয়ার করতো, আমি খেয়েছি কিনা। তো একদিন ওর ফ্রেন্ড ছিল, ঘুমের মধ্যে কিছু এসএমএস নাম ছিল আকাশ। তো ওই ছেলেটা আমাকে ফোন করে, ওর ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে যে রিয়াদ তো আপনাকে পছন্দ করে, আমার বন্ধু, তো আপনি ওকে প্রপোজ করেন। তো আমি বললাম আমি কেন প্রপোজ করবো, মেয়েরা কি কখনো প্রপোজ করে নাকি? প্রপোজ করলে ছেলেরা করে, আপনার বন্ধু যদি সাহস থাকে তাহলে প্রপোজ। না, আসলে কি সবসময় এই ব্যাপারটা প্রযোজ্য? না, সেটা না, তখন করে ভাবতাম যে আসলে ছেলেরা প্রপোজ করে। তখন আমিও ওকে বলি যে আপনার ফ্রেন্ডকে নিয়ে তো সংসার করা যাবে না, বিকজ আপনার ফ্রেন্ড তো কথাই বলতে পারে না, ওনার সাথে কি করে লাভ করবো, এইভাবে আমি বলি, ইনসাল্ট করি এক প্রকার। তো ওইগুলো আবার মনে মনে তো ছিল আপনার অন্য একটা ব্যাপার। হ্যাঁ, তো ওগুলা বলে। তো ওই দিন রাতে দেখা যায় ও রাগ করে আমাকে প্রপোজ করেই বসে, যে এমএলএ আমি তোমাকে খুব লাভ করি, মানে অন্যরকম ভাবে এটা প্রপোজ করে, আমি সেটা না করতে পারি না, আমিও অ্যাকসেপ্ট করিনি। তো এক প্রকার আমাদের খুব ভালো একটা রিলেশন হয়, 24 ঘন্টার 20 ঘন্টায় আমরা কথা বলতাম। এমনও দেখা গেছে আমি গোসলখানে বসে বসেও তার সাথে কথা বলছি চুরি করে, রাতের বেলা 12টা থেকে শুরু করতাম, সকাল ভোর 5টা পর্যন্ত। আমার ফোনে কখন যদি ব্যালেন্স না থাকতো, আমি বলতাম আমার ফোনে না ব্যালেন্স নেই, তখন আমার ফোনে লোড করে দিত, বাট ও কখনো আমার ফোন রিসিভ করতো না, ও আমার ফোনটা কেটে দিয়ে ফোন করতো। তো ও একদিন ওর ফ্যামিলির মোবাইলটা বাসায় রেখে যায়, তো ওর আম্মু ফোনটা রিসিভ করে। তোর আম্মু ফোন ধরে, মানে একটা মেয়ে কণ্ঠ, মানে আপনি ফোন করলেন এবং ফোনটা রিসিভ হয়, তো একটা মেয়ে কণ্ঠ, মানে আমাদের বয়সে একটা মেয়ের মতো আমার মনে হয়। তো আমি বলি আমি তো রিয়াদের কাছে ফোন করেছি। তো বলে রিয়াদকে, মানে রিয়াদ তোমার কি হয়? তো আমি বলছি রিয়াদ আমার ফ্রেন্ড হয়। আচ্ছা, জানতে চাননি যে আপনি কে? ফোনটা হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনি কে? আমি তো রিয়াদের আম্মু। সরি আন্টি, আমি তো ভেবেছিলাম কি নাকি। তো বলে না ঠিক আছে। তো বলো রিয়াদ তো বাসেনি, এত সুন্দর করে কথা বলছিল উনি, মানে আমি শুনে খুব অবাক হয়ে গিয়েছিলাম, যে মনে হচ্ছিল একটা মেয়ে কথা বলছে আমার সাথে। তো সে বললো যে রিয়াদ তো বাসেনি আম্মু, তো ও আসুক, আমাকে উনি আপনাকে অ্যাকসেপ্ট করে নিলেন, ফ্রেন্ড ফোন করতেই পারে। আচ্ছা হ্যাঁ, সেটাই। তো ও আসার পর ইনফর্ম করে, তো ও ইনফর্ম করার পর তো ওর মাকে বলে যে মেয়েটা কে, ওর মা জিজ্ঞাসা করে, তো বলে যে ধরে নাও কি হচ্ছে একটা, তো এরকম একটা ইঙ্গিত করে, তো বলে একদিন নিয়ে এসো আমি দেখবো। ওর মাকে বলে, ওরা 2 ভাই ছিল, ওর ছোট একটা ভাই ছিল, ক্লাস 7 এ পড়তো, আর ও তখন ইন্টারে পড়ে, আমি যতটুকু জানি আমাকে বলেছিল। বাট ও কোথায় পড়ে, ওর বাসা কোথায়, ও কখনো আমাকে বলতো না। আবার জিজ্ঞাসাও করি তোমার নাম্বার কোথায় পেয়েছো, সেটাও কোনোদিন ওর কাছ থেকে বের করতে পারি না। তো এক সময় দেখা যাচ্ছে ওর সাথে অনেকগুলো স্মৃতি আছে, যে রাতের বেলা কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যেতাম। ও আমাকে ডাকছে, ও এমিলি,
ও এমিলি ঘুমিয়ে গেছো, উঠো, ঘুমিয়ে গেছো, তুমি কি আছো, মানে এরকম করে ডাকছি, প্রতিদিন হয়। আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, তো আমাকে ডাকতেই থাকে, বাট আমি মানে শুনি না। তো আমাকে জান বলেই সম্বোধন করতো, বলি কথাটা। তো বলতো, জান তুমি কি ঘুমিয়ে গেছো, ও জানো জান গো তুমি ঘুমিয়ে গেছো, ঠিক এইভাবেই সে কথাগুলো বলছে। কিন্তু ওই দিন আমি ঘুমাইনি, তো এই কথাগুলো আমি ওই দিনই শুনতে পারছি। বাট ও কিন্তু রেগুলার কথাগুলো কন্টিনিউ বলে, প্রতিদিন বলে। আমি ঘুমিয়ে যাই, ইচ্ছা করে সেদিন সেদিন ইচ্ছা করে না, আব্বু একটু উঠার শব্দ পেয়েছিলাম। হ্যাঁ, আমি ইচ্ছা করে কথা বলতেছিলাম না, বাট ওই কথা বলছি। বাট আমি হাসতে হাসতে মরে যাচ্ছিলাম যে এরকম করে কেউ কাউকে ডাকতে পারে। লাস্ট পর্যন্ত সে আমার নাম ধরে ডাকা শুরু করে, ওই এমিলি তুমি কি ঘুমিয়ে গেছো, ওই এমিলি তুমি ঘুমিয়ে গেছো, এরকম করে ডাকতে থাকে। এক সময় আমি প্রতিদিন আমি ঘুমিয়ে যেতাম আগে, তো সকালবেলা উঠে ধরে যেতাম তুমি তো ঘুমিয়ে গেছো। একদিনও প্ল্যান করলো যে আজকে আমাকে ধরবে। তো যখন কথা বলছি আজান দিয়ে দিচ্ছে, তো আমি বলছি আচ্ছা জান আমার না খুব ঘুম পাচ্ছে, আমি কি একটু ঘুমাবো? তো বলতেছে কেন, তুমি তো ঘুমাও না, আমি তো আগে ঘুমিয়ে যাই, তুমি কেন ঘুমাবা? আমি না থাক আমার জান আজকে 100 পেয়েছে পরীক্ষায়। তো এরকম অনেক কথাই বলে। তো খুব মজার দিন কাটছিল। আমি তখন আম্মুকে আমার টোটালি ভুলে গেছি। আমার ফ্যামিলিতে যে এত বড় একটা প্রবলেম আছে আমি সব ভুলে গেছি। ওই আমার জীবন, ওই আমার দুনিয়া, এরকম একটা হয়ে ওঠে। তো দেখা যাচ্ছে ও মানে আমার সবাই তখন একটা সময় আমি সবাইকে বলতে থাকি আমার বিয়ে হয়ে গেছে, এমন কথা বলতে থাকি। সবাইকে বলতে থাকেন? আমার বিয়ে, আমার ফ্রেন্ডদের বলতে থাকি বিয়ে। এক সময় হঠাৎ করে আমি স্কুলে যাই না, তো আমার ফ্রেন্ডরা বলে কিরে তুই স্কুল আসিস না গিয়ে দুদিন, আমাকে আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছিলাম, মানে এরকম করে মজা করে বলে ওইটা সিরিয়াসলি নিয়ে নেয়, সবাইকে ছড়িয়ে দেয় স্কুলে কি হয়েছে এমিলির বিয়ে হয়ে গেছে। এটা কে ছড়িয়ে দেয়? নেত্রীর বিয়ে, আমার ফ্রেন্ড যাকে আপনি বললেন। হ্যাঁ বললাম, আমি কিন্তু ফান করবো ওটা সিরিয়াসলি, সবাই এটা সিরিয়াসলি নিয়ে নেয় যে কি হয়েছে নেত্রীর বিয়ে হয়ে গেছে। তা আমিও খুব মজা পাচ্ছিলাম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কন্টিনিউ তখন আমি আমার ফোনটা স্কুলে নিয়ে যেতাম, বাট টিচাররা কিন্তু জানতো না যে আমি ফোন ইউজ করছি তখন, বাট চুরি করে চালাচ্ছি, কিন্তু কোনোদিনও ধরা পড়িনি। তো একটা সময় দেখা যাচ্ছে যে ওর সাথে আমার খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে, যে ওকে ছাড়া আমি চলছি না, ও আমাকে ছাড়া চলতে পারছে না। কথা হবেই প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় কথা পারে। আমাদের যদি ঝগড়া হতো এসব নিয়ে যে আমার ফোনে টাকা নেই, বাট আমি ওকে বলিনি কেন। আমি বলতাম যে আমি যে ফ্লেক্সি করতাম, তো ওই ভাইয়ার নাম্বারটা আমার কাছে ছিল, তো আমি বলতাম ভাইয়াকে ফোন করলে আমার টাকা পাঠাবে কেন, ভাইয়াকে কেন বলবো, আমাকে কেন বলতে পারো না, তার মানে তুমি আমাকে আপন ভাবো না। বাট আমার কথা হচ্ছে আমি কখনো কারো কাছ থেকে কিছু নিতাম না। তো একটা সময় না ওই সব নিয়ে ঝগড়া হতো, কেন তুমি নেবে না। দেখা যাচ্ছে ও আমার যেটা ড্রেস কিনেছে, আমি ড্রেসটা আমি বাসায় কি করে আনবো, আর ড্রেসটা খুবই দামি। আচ্ছা, ড্রেসটা পাঠালো কিভাবে আপনার কাছে? দেখাই তো হয়নি আপনাদের? না, আমাদের বাসার ঠিকানা ও জানতো। আচ্ছা, বাসার সামনে রেখে দিয়ে আমাদের ফোন করতাম, তোমার বাসার সামনে রেখে। কিন্তু কখনো দেখা করতো না আপনার সাথে? বলতো কেন আমি চুরি করে কেন দেখা করবো, সবার সামনে দেখা করবো, আমি দিনের বেলা দেখা করবো, রাতের বেলা কেন দেখা করবো। কিন্তু ও আসতো রাতের বেলা, ওকে অনেক রিকোয়েস্ট করতাম প্লিজ তুমি একটু দাঁড়াও, আমি আসবো, তোমাকে একটু দেখবো, তোমাকে একটু ছুঁয়ে দেখবো, এরকম কথা বলতাম। বাট ও কখনো থাকতো না, ও এসে চলে গিয়ে আমাকে ফোন করতো, তোমার বাসার সামনে এরকম একটা জিনিস রেখে গেছি, গাছের নিচে এই জায়গাটা আছে, তুমি যে নিয়ে আসো, নাহলে কিন্তু পাবা না পরে। প্রিয় শ্রোতা, প্রেমের এক মানে সেই রকম একটা রোমান্টিক মুহূর্তে আমরা এখন আছি, আর এই মুহূর্তেই ঠিক এই মুহূর্তেই আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। এমিলি আছে আমাদের আজকের অতিথি। তার জীবনের গল্পটা কোন দিকে যাচ্ছে আমি এখনো আজ করতে পারিনি, কিন্তু যেই অবস্থাটায় আমরা এখন আছি গল্পটা ঠিক সেই অবস্থায় থাকছে না, গল্পটা অবশ্যই একটা দিকে মোড় নিচ্ছে। এবং আমার আত্মবিশ্বাস যতটুকু বলে যে এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনার জীবনে একটা ইতিবাচক প্রভাব সেটার পড়বে। হ্যাঁ, তো ওর সাথে আমার খুব ভালো একটা রিলেশন হয়। এমনও দেখা গেছে যে আমি অসুস্থ, তো আমি তখন মানে এটা সরাসরি বলি পিরিয়ড জিনিসটা আমি বুঝতাম না আসলে, তো আমাকে ওটা বুঝিয়েছিল, কারণ তখন তো আমার আম্মু ছিল না, আমি বুঝতেই পারতাম না। বিভিন্ন সময় আমার সবকিছু মানে আদান প্রদান হচ্ছে, কথা হচ্ছে। তো আমার দেখা যাচ্ছে ও প্রায় আমার 6000 টাকার পেট কিনে পাঠিয়েছিল, আমার মনে আছে। সে গাছে নিচে এসে রেখে দিয়ে গেছে, তো আমাকে ফোন করেছে। এখন ওই মোড়টা বাবা চলে এসেছে, বাইরে কি করে যাব, ও হাসি আমিও হাসি, যেটা যদি বাবার হাতে পড়ে তাহলে কেমন হবে, কি করে বলবো এসব কথা, মেয়ে বাবাকে বলতে পারে না, তাই তার হাজবেন্ডকে বলে তাকে নিয়ে এসেছে। মানে ওর কথাটা ছিল এরকম। তা মিরাকেল কি আমি সকালবেলা যে ওখানে এটা পেয়ে যাই, তখন সকাল 7টা বাজে, বাট ওই সময়টা তো এত সুন্দর করে প্যাক করা একটা জিনিস, ওই জিনিসটা ওখানে রয়ে গেছে, কেউ দেখেনি, বাট এটা স্পষ্ট দেখার মতো রাস্তার পাশে। তো ওইটা আমি যে নিয়ে আসি, বাট আমি ওকে ফোন করে ইনফর্ম করি যে আমি এটা পেয়েছি। মজা পাই ব্যাপারটা নিয়ে, যে বাবার হাতে পড়লে কি জানি হয়ে যেত। কিন্তু এক সময় আমি বাবার কাছে ধরা পড়ে যাই, ওর সাথে রিলেশনটা। কোচিং আগে বাইরে একটা কথা বলছিলাম, ওটা আব্বু বাইরে থেকে শুনতে পায়, পিছন থেকে কথা বলছিলেন, সেটা শুনে পারে কনভারসেশনটা। তো আমি তো ওকে জানি। আচ্ছা, এই সময় আপনাদের সংসারটা চলছে কিভাবে? আপনার বাবা যে আপনাদের 2.5 কাঠা জমি বিক্রি করলো, সেই টাকা দিয়ে আপনারা চলছেন? সেটা খুব ভালোভাবে চলছে, এখন আমাদের কোনো অভাব নেই। তো দেখা যাচ্ছে আমার বাবা কথাগুলো শুনতে পারলো, আর যেহেতু আমাদের কনভারসেশন একটা লাভ বার্ডস যখন কথা বলে তাদের কনভারসেশনটা খুবই অন্যরকম হয়। তো আমার আব্বু কি করলো,
ফোনটা কেড়ে নিল আমার কাছ থেকে, কেড়ে নিয়ে আমাকে অনেক মাইর দিল। আমার বাবা ওই গায়ে ফার্স্ট টাইম আমার গায়ে হাত তুললো। কি করলো, আগের দিনে প্রদীপ ছিল, যে প্রদীপ রাখার জন্য কাঠের একটা থাকে স্ট্যান্ডে, যে মোমবাতি রাখে, ওগুলা দিয়ে আমাকে একটা বাড়ি মারে, প্রচন্ড আঘাত পাই। তাই আমি প্রচুর কান্নাকাটি করে ফোনটা নিয়ে যাই। তো আমি একটা চিঠি লেগি বাবাকে, যে বাবা আমি ভুল করেছি, তুমি আমাকে বুঝাতে পারতে, কিন্তু তুমি আমাকে আমার গায়ে প্রথমবার হাত তুললে কেন? তো আমি আর এই বাসায় থাকবো না, আমি চলে যাচ্ছি। এই চিঠিটা লিখে আমি চলে যাই, আমার আপুর বাসায় যাই। তো 3 দিন থাকার পর আমার আপুর সাথে তো এমনি আমার গন্ডগোল, তো আমার আপু তো আর রাখতে পারে না। বোনের সাথে কি এর মধ্যে আপনাদের যোগাযোগ ছিল? মানে যোগাযোগ হচ্ছে, ওরকম ভাবে না, ওরকম মিল নেই আগের মতো। ওখানে গিয়ে আমি ওকে ফোন করি আপুর নাম্বার দিয়ে, যে আমি তো বাসা থেকে চলে এসেছি। আমি বলছি না, আমি আর বাসা যাবো না, তুমি কি আমাকে নিবা না, তুমি কি আমাকে লাভ করো না? তখন ও বলে হ্যাঁ লাভ করি, বাট ওর বন্ধু এইভাবে বোঝাচ্ছিল যে আপনিও ছোট ও ছোট, এই সময় আপনাদের বিয়েটা আমি মনে করি না যে ঠিক হবে। আচ্ছা, মানে বিয়েটাকে আপনি করতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি যেতে চাচ্ছিলাম, যে ওর কথা চলে যেতে চাচ্ছিলাম ওই সময়টাতে। কেন আপনি তখন এই ডিসিশন, আমার তো যাওয়ার জায়গা নেই, আপুর বাসায় কয়দিন থাকবো? বাবা মারলো, আমি চলে এসেছি বাসা থেকে। হ্যাঁ, তো বাবা এর মধ্যে দেখা গেল আমার ফ্রেন্ডের ফোন করে, বাবা ভেবেছে যে আমি ওই ছেলের সাথেই চলে গেছি। আচ্ছা, যে কারণে আপনার বোনকে নক করিনি, কিন্তু আমার বোন পরে নক করে যে ও আমার বাসায় আছে। কিন্তু এর মধ্যে রিয়াদ আব্বুকে ফোন করে, ফোন করে অনেক কিছু বলে, যে আঙ্কেল আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দেন, আর কখনো হবে না, ওকে বাসায় নিয়ে আসেন। প্রথম কি রিয়াদ আমার বাবার সাথে কথা বলে, অনেক কিছু ক্ষমা টমা চায়, কিন্তু মেনে নেয় না। তো একসময় রিয়া তো রাজি ছিল যে আমাকে নিয়ে যাবে, বাট ওর বন্ধু ওকে বিভিন্নভাবে বোঝাচ্ছিল যে না তুই ওকে নিয়ে আসিস না। এটা এই বন্ধুটার সাথে আপনার কখনো কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, বাট দেখা হয়নি। তো একসময় দেখা গেল কি 3 দিন পর আমার দুলাভাই আমাকে নিয়ে বাসায় দিয়ে আসে। তো আমার আব্বু কিছু বলে না, দিয়ে এসে আমি আমার মতো থাকতে থাকি। তো ওর সাথে কথা না বলতাম থাকতে পারবো না। ফোনটা তো আপনার বাবা নিয়ে গেছে, ফোন নেই। তখন কি করলাম, প্রাইভেট না পরে ওই টাকা দিয়ে একটা ফোন কিনলাম। যেদিন ফোন কিনে এনেছি ওই দিনই ধরা খেয়েছি। রাতে 2টা বাজে উঠে বালিশে নিচে ফোন করছি, ফোন নেই, সারা উলটপাট করছি, ফোন নেই। আব্বু আমাকে বলছে না তুমি ফোন কোথায় পেয়েছো, আমিও আব্বুকে জিজ্ঞাসা করতে পারছি না যে আমার ফোনটা কোথায়। বাট এরকম করে 5টা ফোন নিয়েছে উনি। 5টা ফোন আপনি কিনেছেন, 5টাই উনি নিয়ে গেছেন। লাস্ট ফোন রিয়াদ বলল তুমি আর ফোন কিনবা না। তারপর আমাকে একটা স্মার্টফোন গিফট করে। ফোনটা নিয়ে আমি হাতটা আমার কাঁপছিল যে আমি এই ফোন কি করে চালাবো, এতদিন ছোট ফোন বাটনওয়ালা চালায় ধরা খেয়েছি, আর হচ্ছে ওর দেওয়া জিনিস যদি বাবার হাতে পড়ে তাহলে তো আমি শেষ। তো দেখা যাচ্ছে ওর সাথে আমি কথা বলতে আব্বু বুঝতে পারে যে আমার কাছে আরেকটা ফোন আছে, কিন্তু ওইটা নেয় না। ওটা তখন আমি একসময় প্রকাশই চালাতে থাকি। তো একসময় দেখা যায় যে আমাদের ডেট ফিক্স, আমি আরো দেখা করবো। এর মধ্যে আমাকে কিছু গিফট দেয়, গিফট একটা ও আমাকে কল্পনায় যেভাবে এঁকেছিল ওইগুলো গিফট করে, মানে কল্পনায় এঁকে আপনার ছবি আমাকে পাঠায়। ছবিগুলোর সাথে কি মানে আমার কিছু কিছু মিল ছিল। তো ওই ছবিতে যে একটা ড্রেস ফলো ছিল ওই ড্রেসটা ও বানিয়েছিল। এবার দুর্ভাগ্যক্রমে আমি ওই ড্রেসটা নিতে পারিনি, কারণ বাসায় কি বলবো। তো ও বলছে তোমাকে নিতে হলে ইমিডিয়েটলি নিতে হবে, কারণ আমি বাসায় রাখতে পারছি না। তো ড্রেসটা পর লাস্ট কি করে ও পুড়িয়ে ফেলে। ওই ছবিগুলো আমাকে পাঠায়, ড্রেসগুলো পুড়িয়ে ছাদের উপর পোড়ায়। ইমুতে কল করতো, বাট কখনো ওকে আমি দেখতাম না। রুমে বিভিন্ন মানে কিনে রেখেছি আমার জন্য কিছু কসমেটিক্স বা কিছু সুন্দর করে ঘর সাজিয়েছি, ওই জিনিসগুলো দেখাতো। নিজে ক্যামেরার সামনে কখনো আসতো না, মানে ও ছবি পাঠাতো, মানে প্রোফাইল পিক দিত, ওখান থেকে আমি ছবিটা কালেক্ট করে রাখতাম। ওর সামনে আসতে অসুবিধাটা কোথায় ছিল? ও কখনো আসতো না, বলতো যখন দেখা হবে সরাসরি দেখা হবে। তো আমাদের ডেট ফিক্সড হয়, এসএসসি পরীক্ষার পর তার সাথে দেখা করবো। এর মধ্যে দেখা গেল আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের নাম হচ্ছে রিমি। দেখা গেল যখন আমি পরীক্ষা একটা ছেলে আমাকে পছন্দ করতো, কিন্তু ওই ছেলেটাকে আমি পছন্দ করতাম, কারণ আমার মনে পড়ে একজনই শুধু রিয়াদ। কিন্তু ওই ছেলের কথা হচ্ছে জোর করে হলেও আমার তাকে ভালোবাসতে হবে। আর আমার ওই রিমি ফ্রেন্ডকে ও বোন বানিয়েছে। তো ওই ছেলেটা আমার নাম্বার কালেক্ট করে আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে, তারপরে একসময় দেখা গেল যে আমি এসএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বের হচ্ছি, ওই ছেলেটা অনেকবার আমার সাথে দেখা করেছে। আমি স্কুলে যেতাম, সে আমার পেছন পেছনে স্কুল যেত, আমি ডক্টরের কাছে যাচ্ছি, সে আমার পেছনে পেছনে ডক্টরের কাছে যাচ্ছে। একসময় আমি ডক্টরের ইনফর্ম ছিল, মানে আমি ওই দিন যাবো, ওই দিন ঝড়ের মধ্যেও সে উপস্থিত। আমি বাবাকে ইনফর্ম করছি যে ছেলেটা আমার ডিস্টার্ব করে, প্রচুর মার্কস চলে লাগে, বাট তবুও সে আমার জন্য এত পাগল, সে আমার পিছু পিছু করে। বাট আমার তার প্রতি কোনো প্রকার ইন্টারেস্ট ছিল না। একসময় দেখা গেল ও কি করলো, ওই ভ্যালেন্টাইনের দিন ওই ছেলেটা আমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসে, আমি সবার সামনে একটা ডিলা দিয়ে ফেলে দিই রাস্তায়। তো ওইটা ওর কাছে একটা অপমান মনে হয়। তো সে কি করে, আমার ছবি কালেক্ট করে আমার ফ্রেন্ডের কাছ থেকে ও ফেসবুকে ছেড়ে দেয়। ওর ছেলের সাথে আমার একটা রিলেশন আছে এরকম কিছু লেখে, এবং কি আমি টাকার জন্য রিয়াদের কাছে চলে গেছি।
তার সাথে আপনার একটা রিলেশনশিপ ছিল এবং আপনি টাকার কারণে তাকে ছেড়ে আরেকজনের কাছে চলে গিয়েছি। হ্যাঁ, এরকম। তো ওইটা রিয়াদের চোখে পড়ে। তখন হাজারো ফোন আসতে থাকে একটু পরপর, মানে ওনারা আমাকে খারাপ প্রপোজ করতে থাকে যে ফোনগুলো কারা করছে? অপরিচিত লোক ফোন করছে, আপনি কয়েক ঘন্টার জন্য এই করেন, মানে এইসব খারাপ খারাপ কথা বলছে। আপনার নাম্বারটা এই ছেলেটাই ছড়িয়ে দিয়েছে ফেসবুকে। তো জিজ্ঞাসা করতাম যে কোথায় আপনার নাম্বার পেয়েছেন, ফেসবুকে পেয়েছি। পরে একটা সময় আমি রিয়াদকে কান্না করলাম যে রিয়াদ আমার তো এরকম এরকম হচ্ছে, তো আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। তো ফোন নাম্বার চেঞ্জ করে ফেলি, কিন্তু রিয়াদের মনে একটা সন্দেহ ঢুকে যায় যে আমি ওই ছেলের সাথে রিলেশনে ইনভলভ আছি। যদি ইনভলভ না থাকতাম তাহলে আমার ছবি সেই ছেলে কি করে পায়। তো একটা সময় কি হয়, ও আমার সাথে কন্ট্যাক্টটা বন্ধ করে দেয় রিয়াদ। আমি তখন আবার পুরোপুরি অসুস্থ হয়ে যাই। 1 মাস আমি টোটালি স্কুলে যাই না। যে একটা ঝড় থেকে আপনি বের হয়ে আসছিলেন, যে আপনার মা চলে গেল, রিয়াদ কিন্তু আপনাকে জায়গাটা থেকে বের করে এনেছিল। এবং যে স্মৃতিগুলো আপনি শেয়ার করলেন আমাকে, সেগুলো আসলেই অনেক বেশি ইম্প্যাক্ট বা অনেক বেশি দাগ ফেলে। এই ব্যাপারগুলো অনেক সুন্দরভাবে আপনি বলেছেন। মানে একটু যদি বলতেন যে ওই সময় আপনার হতো কি? আমি দেখা যাচ্ছে আমি রুম থেকে বের হচ্ছি না, বসে বসে কান্না করছি, আর কন্টিনিউয়াসলি আমি ওকে ফোন করে যাচ্ছি, কিন্তু ওর কোনো রেসপন্স আমি পাচ্ছি না। আপনার বাবা আপনার এই অবস্থাটা দেখে কিছু বলতেন? হ্যাঁ, কেন এরকম করছি তার কোনো জবাব আমার বাবা পাচ্ছে না। যে কোনো খাবার খাচ্ছে আমি বমি করে দিচ্ছি। আমার মানসিক অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে যে আমি কোনো কিছু খেতে পারছি না, না খেতে খেতে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু আমার বাবা মাইন্ড করছে যে আমি প্রেগনেন্ট। তো সে খারাপ ভাবে তো আমার ডক্টর কাছে নিয়ে যাওয়া হয়। পরে ডক্টর দেখে বলে তো ও খাওয়া দাওয়া করছে না ঠিক মতো, এই কারণে ওর অবস্থা। তখন আমার বাবা একটু আশ্বস্ত হয়, কিন্তু যার জন্য আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে, ওর সাথে আমি আর কন্ট্যাক্ট করিনি, বা ও আমার সাথে কন্ট্যাক্ট করেনি। ওই ছেলে নাকি ওকে বলেছিল যে ভাইয়া আমি এমিলিকে খুব ভালোবাসি, আপনি ওকে ছেড়ে দিন, আপনার সাথে অভিনয় করছে। তো ও নাকি বলছিল ঠিক আছে আমি চলে যাব তোমাদের জীবন থেকে, তোমরা থাকো। ওর সাথে আমার প্রায় অনেকদিন পর একদিন ওর ফ্রেন্ড, ওই যে আকাশ, ও আমাকে ফোন করে বলে এমিলি আমার ফ্রেন্ড তো চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কানাডা চলে যাচ্ছে। তো ওর সাথে আমি ওই দিন রাতে কথা হয়, আমার 2 মাস পর কথা হয়। আমি অনেক কান্নাকাটি করি, বলি তুমি যেও না, তুমি থাকো। ওর কথা হচ্ছে আমি কার জন্য থাকবো? যাকে ভালোবেসেছিলাম সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি মানে ও কান্না করে অনেক, আমিও কান্না করি, বাট ওকে আমি মানাতে পারিনি। আচ্ছা, রিয়াদের সাথে কিভাবে যোগাযোগ হলো আর একটু ক্লিয়ার করুন। ওর ফ্রেন্ড ফোন করেছিল আপনাকে, আর ও যেন ওর ওই সিমটা অন করে আমাকে ফোন দেয়, কিন্তু ও চলে যাচ্ছে। ও আপনাকে বললো যে আমি চলে যাচ্ছি, ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। আর সত্যি সত্যি রোজার সময় ছিল, ও পরের দিন সন্ধ্যায় ওর ফ্লাইট ছিল, ও চলে যায়। ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত আমরা কথা বলছি, আর পাশে একজন বলছে যে আপনার এখন ফোনটা অফ করে দিতে হবে। কথা বলছেন, ও আপনার সাথে কি কথা বলছে যে তুমি ভালো থেকো, কোনোদিনও আমাকে পাবা না, আমি আর কোনদিনও দেশে আসবো। আমি ওটাই জানতে চাচ্ছি যে সে কি বলতো, যে রিলেশনটা কি কন্টিনিউ করবে? না, রিলেশন কন্টিনিউ করবে না, এখানেই শেষ। আচ্ছা, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসি, কিন্তু ও ভাবতো যে না আমি ওকে ভালোবাসি না, যা করছে সবই অভিনয়। অনেকবার বোঝানোর, ও বিদেশে চলে গেল, বিদেশে গিয়ে আমাকে ফোন করে অনেকদিন পর পর আপনি করে বলতো। এমন সময় গেছে যে ও নেশা করেছে মেবি, মানে এরকম ভাবে বিহেভ করতো যে ও আমার ফিরে এসেছে আমার কাছে, আদৌ কিন্তু ফিরে আসেনি। তখন আমি এসএসসি পাশ করি, আমি সরকারি কলেজে ভর্তি হই, পড়াশোনা রেজাল্ট তো তেমন ভালো হয়নি, কলেজে যেতাম না কারণ ওকে ছেড়ে ভালো লাগতো না। এদিকে আপনার মায়ের সাথে কোনো প্রকার যোগাযোগ আছে আপনাদের? কোনো যোগাযোগ নেই, মাঝে মাঝে ফোন হয়, ফোন দিলে বকাঝকা করে। তো ও আমার মাঝে মাঝে ফোন করে আপনি করে কথা বলতো, এসে আমি অনেক বোঝানোর চেষ্টা করতাম যে আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমার সবচেয়ে খারাপ লাগতো রাতের বেলা, কারণ সারা রাত ওর সাথে আমি কথা বলতাম, একটা অভ্যাস হয়ে গেছিল। আমি এরপর অনেক সম্পর্ক করতে চেয়েছি, সত্যি কথা, কিন্তু আর আগের মতো পারেনি। কিন্তু সম্পর্ক করতে গেছে তাদের সবাইকে আমি কথা বলে দিতাম যে আমার আগে ভালোবাসা ছিল, শেয়ার করতাম। এটা যারা শুনছেন আমাদের আজকের অনুষ্ঠানটা, এই অনুভূতিটার মধ্যে অনেকেই আছেন, তারা হয়তো একেবারে কাছ থেকে হৃদয়ের ভেতর থেকে ফিল করতে পারছেন এই অনুভূতিটা। আমি ব্যাপারটাকে বারবার এমফাসাইজ করছি, জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু এটা। যাই হোক, তারপর ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় না, আমি কলেজে যাই না ঠিক মতো। তো একদিন ও ফোন করে বলে এমিলি আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যাও, তো তুমি একটা কাজ করতে হবে, বলো এফবিতে তোমার পোস্ট করতে হবে যে তোমার সাথে আমার রিলেশন, এরকম একটা পোস্ট করতে হবে, তোমার ফ্রেন্ডদেরকে জানাতে হবে। এটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি তোমার জন্য যা কিছু করতে পারি। আমি লিখে দিলাম যে আই লাভ ইউ রিয়া, অনেক কিছু কমেন্ট করলো, বাট ও তখন আমাকে ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছিল, পাসওয়ার্ডও দিয়েছিলাম, কিন্তু ওইটাতে ঢুকতে পারছিল না। ও বলছিল আমি নাকি মিথ্যা কথা বলছি, কিন্তু আমার ভাইয়া আমাকে আইডিটা খুলে দিয়েছিল, ফোন করে লাউড স্পিকার দিয়ে শুনিয়েছিলাম। আসলে ওর এসেছিল দেখতে যে আমার কারোর সাথে রিলেশন আছে কিনা। কন্টিনিউ এফবিতে সে আমাকে অবশ্যই বলতো তুমি আমার সাথে রিলেশন, তো অন্যজনের সাথে কিভাবে তুমি আই লাভ ইউ রিয়াত লেখো, আপনাকে জাজ করছে যে আপনি এখনো তার জন্য আছেন কিনা। ওইটা পরে ও এইরকম একটা ঝগড়া ইস্যু করে আবার চলে যায়। আর আমাদের মধ্যে কখনো কন্ট্যাক্ট হয় না। এরপর হয় অনেকদিন পর 3 মাস পর আমাকে ফোন করতো, আপনি তো ফোনের জন্য অপেক্ষা। ও ফোন করলে আমি খুশি। তো একদিন ও ফোন করে আমাকে বলে যে এমিলি আমি বিয়ে করেছি, তো খুব ভালো খবর।
তখন আমি বললাম যে তুমি আমাকে ছাড়া এই কাজটা করতে পারো না, কারণ তুমি একদিন বলেছিলে যে আমার বিয়ে হয়ে গেছে, আমার আর কোনোদিনও বিয়ে হবে না, আমি বিয়ে করে ফেলেছি। তো এরপর থেকে ওর সাথে আমার অনেক কম কন্টাক্ট হতো। এর মাঝখানে কিন্তু ধরতে গেলে আমি অনেকের সাথে রিলেশন করতে চেয়েছি, বাট এখনো পর্যন্ত হয়ে উঠিনি। ওকে আমি এখনো পর্যন্ত মন থেকে মুছে ফেলতে পারিনি। এটা কত 14-15 সালের ঘটনা? এসএসসি পরীক্ষার সময় ঘটনা। যে আমি প্রতিদিন ডায়েরি লিখতাম, দুর্ভাগ্যক্রমে আজকে ডায়েরিটা আনতে পারিনি। এটা কেন আনতে পারিনি পরবর্তীতে বলবো। ডায়েরিটার মধ্যে ওর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্মৃতি আমার লেখা আছে। ওকে কখন মনে পড়তো কান্না করতাম, সারা রাত কান্না করতাম। সত্যিকার অর্থে ওকে আমি ভালোবেসেছিলাম। ওই শিখিয়েছিল, ওই আমার ভালোবাসা কি বুঝিয়েছিল। ও আর ফোন করলে অনেকদিন পর পর আরো বেশি দূরত্বটা তৈরি হয়। তখন দেখা যাচ্ছে 6 মাসেও হয় না আমাকে ফোন দেয় না। এখন আমার কি হয়, আমি একটা দিকে আমি ইনভলভ হয়ে যাই, যে আমার নিজেই টাকা দিয়ে ফোন করে কথা বলছি কারোর সাথে, বা মজা করছি, টাইম পাস করছি, বাইরের ফ্রেন্ড নিয়ে আড্ডা দিচ্ছি, ঘোরাফেরা করছি। এর নিয়ে কন্টিনিউ হঠাৎ কিছু দেখলাম বাবার মধ্যে চেঞ্জ। হঠাৎ করে বাবা আমার গায়ে হাত তুলে, কথায় কথায় সিম্পল একটা ব্যাপার নিয়ে গায়ে হাত তুলছে। একদিন কি হলো, আব্বু আমাকে সকালবেলা, আমি ঘুমাচ্ছিলাম তো চিলাচিলি করছে সকালবেলা ঘুম থেকে উঠে, রাজমিস্ত্রির কাজ করছে। তা আমি বললাম কি হয়েছে, তুমি চিলাচিলি করছো কেন? চিলাচিলি করছো কেন বলে আমাকে অনেক মারে, মানে এরকম একটা মারে যে খুবই আঘাত করছে, কোনো কারণ ছেড়ে দেয়। আমি বলছি শুধু যে তুমি চিলাচিলি করছো কেন সকাল টাইম, এই চিলাচিলি করছি কেন কথাটা বলেই সে আমাকে মারছে। এমন একটা অবস্থা, বাইরে ফেলে লাঠি দিয়ে যেভাবে পারছে চুলে ধরে, মানে একটা মেয়েকে কিভাবে মারে আমি বর্ণনা করতে পারবো না আসলে। এটা স্ত্রী পেটায়, দেখি অশিক্ষিত লোকেরা দেখি স্ত্রী পেটায় কতগুলো, এরকম ভাবে মাথাটা ফাটিয়ে ফেলে, এমন একটা অবস্থা। এমন ভাবে মারছে সে আমাকে, ছাতের সামনে যা পাচ্ছে স্কেল টিস্কেল দিয়ে যা পাচ্ছে তা দিয়ে মেরে যাচ্ছে। একসময় আমি ঘরে দরজা লাগিয়ে দিই, লেগে সুইসাইড করার জন্য আমি চলে যাই, যে আমি সুইসাইড করবো। এই কথাটা আমি বলি, তখনই আপনি ডিসিশন নিয়েছি যে আমি সুইসাইড করবো, এই জীবন আর আমি রাখবো না। এর পেছনে অনেকগুলো কারণ কাজ করছে। এক হচ্ছে আপনার মা নেই, মা আছে কিন্তু আপনার সাথে নেই, না থাকার মতো। সেই অবস্থা থেকে ওঠার জন্য রিয়াদকে আপনি পেলেন, সেই রিয়াদও নেই, এবং আপনার একমাত্র সম্বল হচ্ছে এখন আপনার বাবা, আপনার মাথার উপর ছায়া। আর সেই ছায়াটাও আপনাকে এখন বিনা কারণে, আপনি জানেন না কেন আপনাকে মারছে। আমরাও এখনো জানি না প্রিয় শ্রোতা, যে কেন এলিনার সাথে এই ব্যাপারগুলো হচ্ছে, গল্পটা যে কোন দিকে যাচ্ছে এখনো জানি না। এই মুহূর্তে একটা ছোট বিরতি আমরা নিচ্ছি। এমিলি আছে আমাদের অতিথি, ওর গল্পটা আমরা শুনছি, এবং গল্পটা এক একটা সময় এক একটা দিকে মোড় নিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি একেবারেই গল্পের মধ্যে চলে যাচ্ছি। আমি জানি না আপনারা কিভাবে নিচ্ছেন, এবং আমার এই বিশ্বাস রয়েছে যে আপনারা আমার সাথে রয়েছেন, এবং অনেক বেশি ভালোবাসা আপনাদের থাকুক এই অনুষ্ঠানটার প্রতি। আমি আর যে সেতু আমার সাথে আলুন। তারপর আমার বাবা আমাকে প্রচন্ড মারার পর আমি সুইসাইড করতে যাই। আমি এরকম সময় দেখা যাচ্ছে আমি গলায় দিয়ে ফেলেছি, ওড়না পেঁচিয়ে ফেলেছি। ওই সময় দরজা ভাঙি, আমার বাবা দরজা ভেঙে ওখানে আবার মারে আমাকে। মারার পর সে আমাকে বাসা থেকে বের করে দেয়। যে সুইসাইড করতে যাচ্ছেন সেখানে উনি বিব্রত হয়ে আপনাকে ঠেকাবে সেটা না করে উল্টো মারছে। মারার পর সে আমাকে বাসা থেকে বের করে দেয়। বের আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়েছি। কোথায় গেলেন আপনি? তখন বাসা থেকে বেরিয়ে এমন একটা অবস্থা, আমার পুরো গায়ে বালি, কারণ আমাকে বাহিরে মেরেছে তো, তাতে রাস্তা সবাই তাকিয়ে আছে আমার দিকে, যে একটা মেয়ে অবস্থা, চুল টুল সব খোলা, মানে মেরেছে এমন একটা অবস্থা, মানে বুঝতেই পারছি যে মেয়েটার কিছু একটা হয়েছে। তো আমি আমার আপুর বাসা, যেহেতু কাছে, আমি আমার আপুর বাসায় যাই। 3 দিন পর আমার ভাইয়া এসে আমাকে বাসায় দিয়ে যায়। তো তখনও দেখা যাচ্ছে আব্বুর সাথে কথা হয় না, আব্বু আমার সাথে কথা বলে না, আমি আব্বুর সাথে কথা বলি। আর আপনার ছোট ভাই বোন দুটো? ওদের দেখাশোনা করছি, ওদের স্কুলে পাঠাচ্ছি, ওরা আসছে যাচ্ছে। তো 1 মাস পর কলেজের উদ্দেশ্যে বের হলাম বাসা থেকে। রিক্সায় উঠেছিলাম, হঠাৎ করে উল্টে গেল রিক্সাটা। রিক্সা উল্টে যাওয়ার পর আমার বাম হাতের এখান থেকে, মানে আমার এই জোড়া থেকে হাড্ডিটা ভেঙে ভিতরে চলে যায়। হাতটা ভেঙে যাওয়ার পর আমাকে হসপিটালে নেওয়া হয়। তখন আমার বাবাকে ফোন করে ডক্টর, ফোনটা রিসিভ করে বলে যে আমি কি টাকা ছাপাই, আমি কোথা থেকে টাকা পাবো। এই কথা বলে সে ফোনটা রেখে দেয়। হসপিটাল থেকে টাকার দরকার আছে। হ্যাঁ, আমার 2টা বাজে রিলিজও দিয়ে দিয়েছে ডক্টর, বাট আমার টাকার জন্য বাসা যেতে পারছি না, আমি বেডেই শুয়ে আছি। ফ্রেন্ডদের বাসা থেকে ফোন করছে তার বাবা মা। তো আমার ফ্রেন্ড আমাকে অপমান করছে যে তুই আজকে মরতে বসেছিস, তোর বাসা থেকে কেউ আসে না, আর আমাদের দেখ আজকে বাসা যেতে দেরি হচ্ছে বলে আমার বাবা মা টোটালি ফোন করছে কতবার করে যে তোমরা বাহিরে কেন এখনো আসছো না কেন। কান্না করছি। তো আমরা আপুকে ফোন করলাম যে আপু আমি তো হসপিটালে আছি, তোমরা এসে নিয়ে যাও। তো আপু বলে কি যে আমি কি টাকার ভান্ডার নিয়ে বসেছি, তোর বাবাকে বল যে টাকা দিতে। তো সেও ফোনটা কেটে দেয়। এমন কোন মানুষ নেই যার কাছে আমি ওইদিন টাকা চাইনি। তো আমার আম্মু জানতে পারে, মানে ওই ব্যাপারটা আমার আপু ফোন করে বলে, আম্মু আমাকে ফোন করে, ফোনটা আমি রিসিভ করি। যে বাবা তুই মরতে পারলি না,
তুই বেঁচে থাকলি কেন? মা ফোন করলো, মাও এমন একটা কথা বললো। তো আমি কি করে টাকা দেবে এত টাকা? তো আমার ফোনটা, তো আমি বললাম আচ্ছা আমার এই ফোনটা রাখবেন, আমি বাসায় গিয়ে পরে এসে টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবো। ওই মুহূর্তে আমার ভাইয়া ফোন করে, আমার আপুর হাজবেন্ড ফোন করে, উনি এসে 7টা বাজে আমাকে নিয়ে যায়। 2টা বাজে রিলিজ হয়, 7টার দিকে নিয়ে যায়। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার শুধু 3 জনের কথাই মনে পড়ছিল, আমার বাবা, বোন আর মায়ের কথা। যখন আমি মরে যাচ্ছি ওই মুহূর্তে তারা আমাকে এইসব কথা বলেছে। ওই 3টা কথা মনে করে আমি বাস দিয়ে যাচ্ছিলাম আর কান্না করছিলাম। আর একদিক দিয়ে আমার ভাই আমাকে অনেক কথা বলছে, আমি কেন আজকে তোমাকে নিতে আসবো, তোমার আব্বু আম্মু থাকতে আমার কেন এত রেসপন্সিবিলিটিস, বাসায় তো নিয়ে যাওয়া যাবে না, কেন বাবা তো আমাকে দেখতে পারবে না। তো আমার আম্মুর কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। এমন একটা অবস্থা, আমাকে উঠাতে হয় একজন ধরে, আবার শোয়াতে হয়, মানে তার রাত জাগতে হয়। কি করে মানে আমার কখন পর রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে আমি বসে থাকতে পারি না, শুয়েও থাকতে পারি না। 5 মিনিটের মধ্যে 2-3 বার করে আমাকে উঠাতে হচ্ছে, বসাতে হচ্ছে। একটা সপ্তাহ সে ভালোই দেখলো, দেখাবো 1 সপ্তাহ পর সে আমাকে বাসা থেকে বের করে দিল, তুমি চলে যাও। কেন বললো এই কথাটা? যে সে আমার সেবা করতে পারবে না। তো ওই ডক্টর কাছে আমি ফোন করে, আচ্ছা এমন কোন ওয়ে আছে যে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো? সে বল একটাই ওয়ে আছে, অপারেশন করতে হবে। আপনি আসেন, আমরা আপনাকে অপারেশন করে দেবো, বিনা টাকায় অপারেশন করাবে। তা আমিও চলে যাব, আমি সব কিছু গুছগাছ করছি। ওই মুহূর্তে আমার আম্মু যেতে দিচ্ছে না। তার একটা কারণ, আজকে যদি আমি বের হয়ে যাই একটা অসুস্থ মেয়ে, তখন আমার মামারা অবশ্যই জিজ্ঞেস করবে, নানারা জিজ্ঞেস করবে, আশেপাশে মানুষ জিজ্ঞেস করবে অসুস্থ মেয়েটা কোথায় গেল, কেনই বা যেতে দিলেন। তো আমি রয়ে গেলাম। তো ওনারা এসে আবার ফেরত গেল, 2জন লোক পাঠিয়েছিল হাসপাতাল থেকে, ওনারা ফেরত গেল, দিল না আমার আম্মু। এমন সময় আর আম্মুর সাথে লোকের রিলেশন এরকম একটা অবস্থা, সে ওনাকে খাইয়ে দিচ্ছে, উনি ওনাকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, মানে যে মানুষের সাথে আপনার আম্মুর একটা সম্পর্ক ছিল, হ্যাঁ, প্রেম একটা ওনারা কি একসাথে থাকতেন তখন, নাকি একই ভাবে ওনারা যোগাযোগ করতেন? ওই লোকের আবার একটা সংসার আছে, ওনার ওয়াইফ আছে, 3টা বাচ্চা আছে। ওনাদের দেখে উনি এই বিয়েটা করে, আমার আম্মুকে বিয়ে করে ফেলে। কবে? যে আপনি অসুস্থ, আপনার নানি এর আগে বিয়ে করে, বাট আমি সেটা শুনতে পাই না। কিন্তু ওখানে যাওয়ার পর আমি আমার মামির কাছে শুনতে পাই যে ওনারা বিয়ে করে ফেলেছে। কিন্তু আপনার মা তখন ওনার সাথে থাকতেন না? না, আপনার নানার বাড়িতে সবাই জানতেন। হ্যাঁ, তো ওই সময় দেখা যাচ্ছে ওনার চাচ্ছ আমি ওই মাঝখানে থেকে এসব দৃশ্য দেখি। দেখা যাচ্ছে আমার আম্মুর চুল আশ্রয় দিচ্ছে ওই লোকটা, এগুলো আমার সহ্য হতো না। তো আমার মামিরা টিটকারি করে বলতো যে তোমার মার যৌবন এসেছে নতুন করে। তো এরকম অনেক কথা, অনেক অপমান আমার সহ্য করতে হয়েছে। ওই লোকটা যখন থাকতো, এই অসুস্থ শরীর নিয়ে আমি বাইরে বাইরে ঘুরতাম। ওই লোকটা আসলে আমার দরজা লাগিয়ে দিত। তো আমি তো রুমের বাইরে বাইরে ঘুরতাম। তো একটা দিন কি হলো, আমার মামি বললো কি, ডক্টর গ্রামের বাড়ি ময়মনসিংহ এর মানুষই ভালো না, এই কথাগুলো মামি বলছে। তখন আমিও তাদের সাথে সাই দিয়ে বলছি আসলে তাদের ফ্যামিলি থাকলেও আরেকটা ফ্যামিলি নষ্ট করে দেয়, এই কথাটা আমি বলেছিলাম, মনে আছে। তো ওই কথাগুলো লোকটা কি রেকর্ডিং করে রাখে, ওইটা আবার আমার আম্মুকে শোনায়। আমার আম্মু তো রেগে মেগে শেষ, আমাকে মেরে ফেলবে ওই লোকের জন্য। এমন একটা অবস্থা, আমার নানাদের কাছে গিয়ে বিচার দেয়, মামাদের কাছে গিয়ে আমার আম্মু বিচার দেয় এরকম এরকম অপমান করেছিল। তো আমার মামারা বলে জুতা দিয়ে যে পিটায় নেই এটাই বেশি, আমার ভাগ্নের উচিত ছিল জুতা দিয়ে পিটিয়ে দোতলা থেকে নামিয়ে দেওয়ার জন্য। তো সাপোর্ট পায় না, না পাওয়ার কারণে উনি আমাকে 2 দিন না খাইয়ে রাখে। আচ্ছা, তখন তো আপনার হাতের অবস্থা খুবই খারাপ, মানে নিজে কিছু করতে পারি না। আপনার বাবা কি আপনাকে একবার খোঁজ করতে আসেনি এর মধ্যে? আমাকে ফোন করেনি উনি। তো আমি না খেয়েই আছি। তো রাতের বেলা আমার এত ক্ষুধা পেয়েছে, পচা মানে নষ্ট হয়ে গেছে ভর্তা, লাউ শাকের ভর্তা, আর পাতিলে এনেছে 2-3টা ভাত পড়ে আছে, ওগুলো আমি খেয়েছিলাম রাতের 3টার সময় ওই অসুস্থ অবস্থায়। তারপর 1টা মাস অনেক কষ্টে থেকেছিলাম ওখানে। 1 মাস পর আমার আপু যায় ওই বাড়িতে। আমার আম্মু ইনফর্ম করে আমার আপুকে যে আমি নাকি বিভিন্ন জনের সাথে, ছেলেদের সাথে কথা বললাম। এই কথাগুলো তারা মানে মা মেয়ে বলে একটা ঝগড়ার সৃষ্টি করে। তো তখন কি করে, আমার আম্মু আমাকে মারে, আমাকে বলে যে হয় তুই থাকবি না আমি থাকবো। আমার আম্মু এরকম একটা কথা বলে, তখন আমি চলে আসি। এক কাপড়ে সবকিছু রেখে, ওখানে ওষুধ রেখে আমি রাতের বেলা 8টার সময় বাসায় চলে আসি। আমার বাসায় আমার বাবার কাছে। আপনার বাবা কি বললো? কিছুই বললো না। আমি আসার আগে তারা ফোন করে বলে দিয়েছে যে আমি ওখানে ঝগড়া করে এসেছি। কেন ঝগড়া করেছি? আমার বড় বোনকে নাকি আমি অপমান করেছি, বাট এরকম কোনো কথাই হয়নি। তাই ওনারাই জায়গা করে দখল নিচ্ছে সব জায়গায়, মানে সব জায়গা থেকে আমাকে মানে দূর করে দিচ্ছে, বিতাড়িত করা হচ্ছে। হ্যাঁ। তো একটা সময় কি হলো, আমি দেখলাম যে বাবার অত্যাচার দিন দিন বেড়েই চলছে, অনেক কথা বলছে, মারধর করছে 2 দিন পর পর। সেটার কোনো কারণ কি আপনি খুঁজে পেয়েছেন? কখনো কোনো কারণ খুঁজে পাইনি আমি। তো আমি একটা জব নিলাম একটা স্কুলে। কলেজে যেতাম না, শুধু রান্না বান্না করতাম, খাওয়া দাওয়া করতাম, এরকম। পরীক্ষা আসে যে আমি ইয়ার চেঞ্জ পরীক্ষা দেবো, কিন্তু ওই মুহূর্তে আমার বাবা প্রচুর অসুস্থ হয়ে যায়। তা বুকে ব্যথা, এরকম হার্টে প্রবলেম এরকম মনে হচ্ছিল।
আমি দৌড়ে যে ডক্টরের কাছে নিয়ে যাই, সিম্পল ওষুধ দেয়, বাট ওতে কিছুই হয় না। তো আমি একা একাই নিয়ে যাই, এই শ্যামলী, তারপর মহাখালী, যেখানে বলেন আমি একা একা, একটা মেয়ে তখন এমন হয়ে গেছে, ঠিকানা জানতে গিয়েছি, অনেক লোক অনেক কিছু বলেছে, ইঙ্গিত করেছে, চলো আমি তোমাকে দিয়ে আসি, বাট বুদ্ধি করে কখনো যেতাম না তাদের সাথে। তো ওখানে গিয়ে লাইন ধরে সারাদিন থেকে খাওয়া নিয়ে দাওয়া নিয়ে, আমার ছোট দুটো ভাই বোন ছিল, একটা ভাড়াটিয়ার কাছে রেখে আসতাম। তখন আপনার পড়াশোনার অবস্থাটা কি? বিচ্ছিন্ন, পরীক্ষা চলছে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি না। আব্বুর অবস্থা প্রচুর খারাপ, না ওনার হার্টে কোনো প্রবলেম নেই। তো রাতের বেলা একদিন 12টার সময় প্রচুর ব্যথা, তো আমি আর না পেরে প্রাইভেট একটা হাসপাতালে এসে ভর্তি করালাম। এক্সরে করানোর পর ধরা পড়লো যে বাবার ফুসফুসে পানি হয়ে জমেছে, একটা অপারেশন করতে হবে। তো আমার আঙ্কেল বললো যে এখানে তো খুব টাকা খরচ হবে, তো তোমরা একটা কাজ করো, ঢাকা চলে যাও, বক্ষবিধি হাসপাতালে চলে যাও। তো ওখানে গেলাম, যাওয়ার পর সেখানে আমি তো তখন ছোট, ডক্টর বলতে চাই না আমার কাছে। তো আমি বললাম আপনি আমার কাছেই বলেন, সমস্যা নেই। বলে তোমার আব্বুর হয় ক্যান্সার, নয় টিবি রোগ হয়েছে। তখন আমি তো একদম ভেঙে পড়লাম যে আমি কি করবো এই অবস্থায়। সারা রাত তার পায়ের কাছে বসে থাকতাম আমি, কখন ভোর হবে, কখন তাকে আমি হসপিটালে নিয়ে যাব। মানে নিচে বসে আছে, সে খাটে শুয়ে আছে, পায়ের কাছে মাথা দিয়ে। সন্তানের জায়গাটা থেকে যে কর্তব্য, যে ভালোবাসা, সেটা কিন্তু আপনি ঠিকই পালন করে গেছেন। সেটা আমি তারপর হাসপাতালে এনে তার অপারেশন করে আল্লাহর রহমতে সে সুস্থ। আসলে অসুখটা কি হয়েছিল? ওই যে টিবি হয়েছিল। তো ওষুধগুলো তাকে কন্টিনিউ খাওয়াতাম, আমি লিখে লিখে রাখতাম ডায়েরিতে। তো বাবা তো সুস্থই হয়। তো আমি তখনও জব করি। আমি কলেজে যাই, বলে যে তোমাকে তো ইয়ার চেঞ্জ পরীক্ষা দাও নাই, তুমি তো আর সেকেন্ড ইয়ার উঠতে পারবা না। তো আমি তখন আমি টিচারকে ইনফর্ম করি যে আমার এরকম বাবা অসুস্থ ছিল। তখন উনি বলতে গেছে তাহলে তুমি আবার এক্সাম দাও। তো আমি 3টা এক্সাম আবার দিই। তো একদিন হঠাৎ করে রোজার মধ্যে, ঈদ আসলে তো বোনদেরকে টাকা দিতে হয় শ্বশুর বাড়ির শপিং করার জন্য। তো আমি সবসময় শপিং করার জন্য বাবা টাকা দিত, তো বাবা কম টাকা দিত। তো আমার কাছে যে টাকা থাকতো ওইটা ভরে আমার আপুকে দিতাম। তো এটা আবার আপুও জানতো না, আব্বুও জানতো না, সেটা কখনো বলতাম না। হ্যাঁ, বাবাই পাঠিয়েছে। তো একদিন কি হলো, আমি তখন আমার ইফতার পাঠিয়েছি, আমি তখন মাদ্রাসায় চাকরি করি, বিকেল টাইম মাদ্রাসায় চাকরি করে, অনেক কষ্টের, যে 5টা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমার। মনে করেন যে কখনো বসা যাবে না। কি করতেন সেখানে? টিচিং, মানে টিচার একজন। 5টা ঘন্টা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাতে হবে বাচ্চাদের, বসতে পারবো না, সব বাচ্চা। কিন্তু আমার যে বর্তমান পরিস্থিতি ফ্যামিলির, আমার কোনো জব করতে হয় না, আমার বাবা যে টাকা আছে, খাওয়াটা আমি পরিবার থেকে পেতাম, এক্সট্রা আমার টাকা পয়সা দেওয়া হতো না বাসা থেকে। 3,000 টাকা আমার কিছুই হতো না। তাই তো মাঝে মাঝে রিক্সা বাড়িয়ে আমার 3,000 টাকা চলে যেত, মাস শেষে হতো না। তো তবু করতাম, যে যদি বাবার কাছ থেকে যদি একটু মুক্তি পাই, যদি অত্যাচারটা একটু কমায়, এসব ভেবে আমি করতাম জবটা। কিন্তু একটা সময় ওই ইফতার পার্টি দাওয়াত ছিল মাদ্রাসায়। তো আমি বললাম যে তুমি যেহেতু আপুর কাছে টাকা পাঠাবা, তো বলতেছে আমার ছোট ভাইকে গিয়ে টাকা পাঠানোর জন্য। তো আমি সবসময় আমি দিই, আমার ছোট ভাই কেন যাবো, ছোট মানুষ, এতগুলো টাকা তুমি আমার কাছে দাও। তো উনি এরকম একটা কথা বলে, হ্যাঁ তুই এখন টাকা, আমার টাকাগুলো খরচ করে ফেলবি, এরকম একটা কথা বলে যে আমি ওনার টাকা মেরে খাই। আমি বললাম তুমি এটা বলতে পারলা, আমি কোন দিন তোমার টাকা মেরে খেয়েছি? তো অসুস্থ ছিল, কখনো কি আমি একটা টাকা নড়চড় করেছি? সরাসরি আমি দেখেও ফেলেছি যে সে আমার ব্যাগ চেক করছে। আপনার অজান্তেই সে ব্যাগ চেক করতো। তো ইফতার পার্টিতে যাওয়ার জন্য সে বলছে আমি নাকি টাকা নিয়ে মেরে খেয়ে ফেলবো তার টাকা। না, সে আমাকে দিল না, এক কথা দুই কথা অনেক মারলো। পার্টি বলেছিল যে আমাকে নাকি এমন করে নিয়ে আছাড় মেরেছিল, উপর করে নিয়ে আছাড় মেরেছিল আমার বাবা। তারপর আমি আম্মুকে ফোন করি, কিন্তু কেউ আসে না, এত মারার পরেও কেউ আসে না। তো আমি 3 দিন পর আমার মার কাছে যাই, অনেক কান্নাকাটি করি যে মা আমাকে তো এরকম এরকম করে। তখন কিন্তু আমার আম্মু নানির বাড়িতে থাকে না, তাকে বাসা থেকে বের করে দিতে, জায়গা সম্পত্তি দিয়ে সে আলাদা ভাড়া থাকে। তো সেখানেই আমি যাই, যাওয়ার পর আমি বলি যে আমাকে এরকম করে। কিন্তু ছোট দুটো ভাই বোনের মুখের দিকে তাকিয়ে আমি আবার চলে আসি বাসায়। এসে আমি ভিন্নই খাই ধরতে গেলে। আমি রান্না করলে সে খেত না। তো আমি রান্না করলে যেহেতু খায় না, তো আমি নিজেই রান্না করে খেতাম। এমনও সময় গেছে যে আমি না খেয়েও শুয়ে রয়েছি, কি খাবো, কি রান্না করব। আমার আম্মু তখন কিছু কিছু সাহায্য করতো, মিথ্যা কথা বলবো না, যেটা করেছে টাকা দিত, ফোন করে নিয়ে 500 টাকা 1000 টাকার মতো দিয়ে দিত আমাকে। আমি রিক্সা দিয়ে না গিয়ে হেঁটে যেতাম, হেঁটে গিয়ে সেটা দিয়ে আমি চাল ডাল এরকম কিনে এনে আমি বাসায় রান্না করে খেয়েছি 2 মাস। তো সে দেখা গেছে আমার সাথে কথা বলে না, টোটালি বন্ধ, করেনি, বাবার সাথে আমার নেই, একই ঘরে থাকছি, শুচ্ছি, একই সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠতে, কিন্তু তার সাথে আমার কথা হয় না। সে আমাকে দেখলে আরেকদিকে তাকিয়ে থাকে, আমিও আরেকদিকে তাকিয়ে থাকি। বাবা মেয়ের সম্পর্ক বড় আশ্চর্য একটা সম্পর্ক আমি দেখছি। তো কুরবানি ঈদের দিন সে কথা বলে আমার সাথে। তা আমিও বলি যেহেতু বাবা এসে ইচ্ছে করে কথা বলছে, আমার তার প্রতি ঘৃণা চলে এসেছিল, যে যার জন্য এত কিছু করেছে জীবনে, ওই সময় তার মেয়েও কিন্তু তাকে এসে দেখেনি, তার ওয়াইফও কিন্তু তাকে এসে দেখেনি। হসপিটালে আপনার বড় বোন বা মা কেউ যায়নি, আমি একাই ছিলাম। তো এত কিছু আমি যেহেতু করছি, কিন্তু সে আমাকে তার মর্যাদা আমাকে দিল না। এই তো কিছুদিন আগে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 5টা শিলি, এটা তার মারের জন্য।
তার মারের জন্য আমার হ্যাঁ এই যে আমার মারের জন্য আমি দেখতে পাচ্ছি প্রিয়শ্রোতা অনেকগুলো সেলাই কালো হয়ে আছে জায়গাটা আঙুলের নিচের দিকটায়। হ্যাঁ, তো সে আমাকে এইভাবে মেরেছে। তো সেদিন ছিল গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছিল, একটা চুলায় রান্না করে বসিয়েছি, ভাত বসিয়েছি, আরেকটা চুলায় হঠাৎ করে আগুন জ্বলে যায়। তো আমি রুমে যে আস্তে আস্তে আগুনটা জ্বলে যায়, সে এসে দেখে ফেলে, দেখে বলে আমি নাকি ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছি। এই কথা বলে সে আমাকে অনেক মারে। একটা ছিল কুড়োল, চিনেন কুড়োল? কুড়োল, হ্যাঁ কাঠ কাটা হয়, সে কাঠের কুড়োল বানানোর জন্য যে কাঠের ইটা থাকে ওটা বানানো ছিল, ওইটা ওইটা দিয়ে আমাকে মারে। তো আমার এই বাপায় এখন আমার সমস্যা হয়, বাট আমি এরকম ভাবে হাঁটি না, পাটাটা টেনে টেনেই হাঁটি, কারণ এরকম ভাবে মেরেছিল যে আমি বলতে পারি না। যখন আমার এই হাতটা ফেটে যায়, এখানে রক্ত বের হতে থাকে, আমি সেন্সলেস হয়ে যাই ওই সময়টাতে। তো বাড়ির বাইরে বের করে আমাকে মারে। গার্মেন্টস এর সময় ছিল আমার। প্রিয়শ্রোতা, আমিও নিতে পারছি না ব্যাপারটা, আমি উপলব্ধি করছি ওর ব্যাপারটা। আমার মনে হয় আপনারাও একইভাবে জিনিসটাকে শুনছেন, ফিল করছেন। হ্যাঁ, তারপর উনি আমাকে মারে ঠিক এরকম 2টার সময়। তখন গার্মেন্টস এর মানুষ আছে রাস্তা দিয়ে, সবাই দেখে আমাকে, পাড়া প্রতিবেশী সবাই দেখে। আমার মাকে ইনফর্ম করা হয়, আমার বোনকে ইনফর্ম করা হয় যে আপনার মেয়েকে তো মেরেছে, ও তো হসপিটালে আছে, তো আপনি কি ওকে নিয়ে না আপনার মেয়েকে এসে নিয়ে যান এখান থেকে। তো আমার আম্মু আসে, আমার বোনও আসে, ভাইও আসে, এসে আমাকে হাসপাতালে ভর্তি করায়। আমি প্রায় 1 সপ্তাহ মতো হাসপাতালে ছিলাম। তো আমার রাতগুলো অনেক কষ্টে কাটে এখনো। এই যে যন্ত্রণা, আমি এখনো কিন্তু হাতে কিছু খেতে পারি না, এই হাত দিয়ে কিন্তু এখনো খেতে পারি না। ডক্টর বলছে অনেক সময় লাগবে, মানে এটা সোজা নাও করতে পারে। আমি কিন্তু হাতটা সোজা করতে পারি না, আপনি দেখতে পারবেন যে আমার হাতটা কিন্তু সোজা না, বাঁকা। তো এই যদি বাঁকা থাকে তাহলে অনেক প্রবলেম হবে, আমি লিখতে গেলে আমার অনেক প্রবলেম হবে। আপনি এখন পড়াশোনা করছেন? হ্যাঁ। আপনি কিসে পড়ছেন? অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন। এবং আপনাকে লিখতে হবেও? হ্যাঁ, লিখতে হবে। এবং আপনি এখন থাকছেন আমার মার কাছে বর্তমানে আছি, বাট এটা ক্ষণস্থায়ী জায়গা। আমি জানি না এখান থেকে কখন আমার বের হয়ে যেতে হবে, কারণ এর আগেও আমি আমার আম্মুর কাছে দেখেছি আমাকে বের করে দিয়েছে। আমি অনেক জায়গায় জবের জন্য চেষ্টা করেছি, বাট অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। যেমন একটা জব পেয়েছিলাম ইলেকট্রনিক্স শোরুমে, তো 2 দিন চাকরি করার পরে তো সে আমাকে বলছে যে আপনাকে আমার খুব ভালো লাগে, তা তুমি কি আমার সাথে লাভ করবা? তো আমি বলছি, এইভাবে বলছি যে তোর চাকরি তুই কর, আমি গেলাম, আমি তোর এখানে চাকরি করতে এসেছি, লাভ করতে আসিনি। তো এই কথা বলে আমি চলে আসি। তো এরকম অনেক জায়গা থেকে, একটা মিডিয়া থেকে আমাকে বলেছিল নাটক করার জন্য, তো সেখানে বলছিল গিভ এন্ড টেক করার জন্য। তো আমি বলেছি গিভ এন্ড টেক কি, তখন বুঝতাম না। তো আমার একটা ফ্রেন্ড জিজ্ঞাসা করছে আমার গিভ এন্ড টেক কি, ও বলে তাকে থাপ্পড় দেবো। আমি বলি জানো গিভ এন্ড টেক কি মানে? জানো মানে কিছু দেওয়া এবং নেওয়া, এরকম সে আমাকে খারাপ কিছু প্রপোজ করেছিল। কিন্তু আমি আজও পর্যন্ত সেসব কাজে মানে সাড়া দিইনি। অনেক জায়গায় হ্যারাসমেন্টের শিকার হয়েছি। এই যে মেরেছিল, আমি কেউ বলতে বোঝাতে পারবো না। আমার বাপ পায়ে যে কতগুলো বাড়ি পড়েছে, তার প্রত্যেকটা নীল নীল দাগ হয়ে আছে এখনো পর্যন্ত বাড়ির। আর হাতটা তো শেষ হয়েই গেছে, ডান হাতে এখন টোটালি অন্যের উপর ডিপেন্ডেন্ট। আমি খাওয়ার সময় চামিচ ইউজ করতে হয়, বা হাতে আমি চামিচ দিয়ে খাই। জীবনটা একটা অনিশ্চিত জীবন। আমার জীবনটা হয়তো, আমি এই যে সবাইকে বলতে চাই যে আমার জীবনটা হয়তো আজকে অনেক সুন্দর হতে পারত। আমার বাবা যদি একসাথে থাকতো হয়তো আমার এরকম বসে নাও হতে পারতো। আমার বাবা যদি আমাকে একটু বুঝতে পারতো হয়তো আমি আজকে এখানে নাও আসতে হতো। আমি অন্যের গল্পটা শুনতাম, নিজের গল্প কখনো বলতে আসতাম না যদি আমার এই পরিস্থিতি না পড়তে হতো। একটা ফ্যামিলি ভেঙে গেলে একটা সন্তানের যে কি পরিস্থিতি হয় সেটা একটা সন্তানই বলতে পারবে। অনেক সুন্দর একটা কথা আপনি বললেন যে বাবা মা এদের মধ্যে যদি একটা ভুল বোঝাবুঝি হয়, এরা যদি কোনো একটা ভুলের কারণে পুরো সংসারটাকে নষ্ট করে দেন, যেটা আসলে ওর গল্পটা থেকে আমরা আজকে দেখতে পেলাম। ওর আসলে আজকে এখানে আসতে হতো না। ওর জীবনের গল্পটা কেন প্রচার করলাম আজকে, কারণ এই ব্যাপারগুলো ঘটে, এরকম কিছু ঘটে যেন আর কারোর জীবন। ও হয়তো অনেক বেশি শক্ত ছিল, যেই কারণে এখন পর্যন্ত পড়াশোনা করছে, এখন পর্যন্ত টিকে আছে, কিন্তু ও থাকছে কোথায় সেটা অনিশ্চিত। ওর বাবার কাছে ও ফিরতে পারবে না। জীবনে অনেকগুলো না পাওয়া, অনেকগুলো অপূর্ণতা। মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে সেই ছোটবেলায়। বাবা ছিল কিছুদিন পর্যন্ত, সেই বাবাও কেন ওকে মারধর করা শুরু করলো। ওর মা চলে যাওয়ার পরে ওর জীবনে আসলে একটি ছেলে রিয়াদ, সেও একটা অপূর্ণতা, তাকে সে এখনো পর্যন্ত কখনো দেখেও নি। এতগুলো অপূর্ণতা, এত কিছু, এত না পাওয়া, স্ট্রাগল লাইফে, এত বেশি কষ্ট করে বেঁচে থাকা। ও হয়তো জানে না যে ওর মা ওকে বের করে দিলে কোথায় যাবে, ও কি খাবে। এটা একটা এমিলির জীবনের গল্প, কিন্তু এমন আরো অসংখ্য এমিলি রয়েছে আমাদের এই সমাজে, যারা কিনা তাদের বাবা মায়ের ভুল, বাবা মায়ের পরকীয়া, অর্থনৈতিক কারণ বা যে কোনো কারণেই চলে যাচ্ছে অনিশ্চয়তার দিকে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সেই সমস্ত বাবা মায়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে সন্তানের সবচেয়ে আপনজন হয়ে আপনি আপনার সন্তানকে কিভাবে পারছেন এমন অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে।